লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের বন্ধনহীন গ্রন্থি। রাখিতে চাহ বাঁধিতে চাহ যারে, আধারে তাহা মিলায় বারে বারে। বাজিল যাহা প্রাণের বীণা, তারে সে তো কেবলই গান, কেবলই বাণী। গুনগুন করে গান গাইতে গাইতে তন্নিষ্ঠা রায় স্নান করছে শাওয়ার খুলে। প্রিন্স আনোয়ার শাহ রোডের এই ফ্ল্যাটে যতক্ষণ খুশি স্নান করার স্বাধীনতা তন্নিষ্ঠার আছে। ভবানীপুরের শ্বশুর বাড়িতে এই স্নান বিলাসিতা কল্পনাতীত ছিল। সেখানে 20 মিনিটের বেশি বাথরুমে থাকা অসম্ভব ব্যাপার ছিল, কারণ তন্নিষ্ঠা বাথরুমে ঢোকার 20 মিনিটের মধ্যেই শ্বশুর মশাইয়ের কিছু না কিছু প্রয়োজন পড়তই। তার মধ্যে গানের আওয়াজ পেলে শাশুড়ির গলার স্বর আরও তীক্ষ্ণ হতো। স্বামী সুপ্রিয় রায় এখন অফিসে। 10 বছরের মেয়ে মুনকে স্কুল বাসে তুলে দিয়ে যখন তন্নিষ্ঠা বাড়ি ফেরে, ততক্ষণে স্বামী অফিসে বের হয়ে যায়। বাড়ি ফিরে তন্নিষ্ঠা দেখে কেয়ার কাজ প্রায় শেষের পথে। কেয়ার বয়স এখন 16.5। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হবার পরই কেয়ার মা কেয়াকে কাজে লাগিয়ে দিয়েছে। 2.5 মাস হলো কেয়া কাজ করছে তন্নিষ্ঠার ফ্ল্যাটে। তার আগে কেয়ার মা কাজ করত। আবাসনের সিকিউরিটি তাকে ঠিক করে দিয়েছিল। বিশ্বস্ত পরিচারিকা খুঁজছিল সুপ্রিয়। ভবানীপুরের বাড়িতে শুধু বাসন মাজার জন্য কাজের মাসি ছিল। বাকি সব কাজ তন্নিষ্ঠাকেই করতে হতো। বিয়ের পর প্রথম 10 দিন তাকে তেমন কিছু করতে হয়নি। শুধু হাতে হাতে কুটনো কেটে এগিয়ে দিত শাশুড়িকে। ওই কদিন কাজের মাসি ঘর মুছে দিত, শিল পেতে মশলা বাটত। কিন্তু তারপরই শাশুড়িমা বলতেন, এই তো মোটে 2 ঘর বৌমা, মুছে নিতে পারবে না তুমি? তন্নিষ্ঠার কান্না পাচ্ছিল, কিন্তু শাশুড়ির মুখের ওপরে না বলতে পারেনি। সুপ্রিয় বিয়ের কিছুদিন পর থেকে তাকে আশ্বস্ত করত, একটু মানিয়ে নাও তানি, আমার ভাইটা আগে মানুষ হয়ে যাক, একটা চাকরি বাকরি জুটিয়ে নিক, তারপর আমি তোমায় তোমার নিজের সংসার করে দেব, আলাদা ফ্ল্যাট কিনে চলে যাব আমরা। তন্নিষ্ঠা ভাবত এসব কেবল কথার কথা। দেওর চাকরি পাবার পরেও হয়তো ভবানীপুরের এই 2 কামরা ঘরের মায়া কাটিয়ে সুপ্রিয় সহজে বেরোতে পারবে না। মা বাবা ছাড়াও এখানে তার স্কুল কলেজের প্রচুর বন্ধু বান্ধব আছে। এত সব বন্ধনের মায়া কাটিয়ে 2 দিন আগে যার সাথে বাধা পড়েছে, সেই বউকে নিয়ে সংসার আলাদা করে নতুন ফ্ল্যাটে যাওয়া কি 4টেখানি কথা? এখন সে বাবা মায়ের মুখের ওপর একটা সামান্য কথা বলতে পারছে না। সুপ্রিয় কি বলতে পারতো না যে মাসির মাইনে বাড়িয়ে দেওয়া হোক? সুপ্রিয় এতটাও কম আয় করে না যে তার স্ত্রীকে এত কাজ করতে হবে। তাহলে সেই মানুষটা আলাদা সংসারের কথা কি করে বলবে বাবা মায়ের মুখের ওপর? তাছাড়া দেওর তো সারাদিন আড্ডা দিয়ে ঘোরে। মরিয়া হয়ে চাকরি বাকরি খোঁজার তেমন কোনো লক্ষণ তার মধ্যে দেখতে পেত না তন্নিষ্ঠা। চাকরি পাবার পর দেওরের বিয়ের কথা উঠলে 2 ঘরের অজুহাত দেখিয়ে না হয় ব্যাপারটা সহজ হতো। এই 2 ঘর আর রান্নাঘর ছাড়া লাগোয়া একটা বারান্দা আছে বটে। শ্বশুর শাশুড়ি মনে হয় বারান্দাটাকেই ঢেকে ঢুকে শোবার ঘর বানিয়ে ফেলতে চান। বাবা মায়ের পক্ষে সেখানে থাকা যে শোভনীয় নয়, এই যুক্তি খাড়া করা যেতে পারে। কিন্তু দেওর তো চাকরির জন্য উঠে পড়ে লাগছেই না। সে মনে হয় টিউশনিটাকে নিজের পার্মানেন্ট জীবিকা করে ফেলতে চাইছে। পরে অবশ্য সবটাই বুঝেছিল তন্নিষ্ঠা। আসলে তখন একটু কিপটামি করে সুপ্রিয় নিজেকে গুছিয়ে নিতে চাইছিল, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নিচ্ছিল। তাই সুপ্রিয় মায়ের সাথে বিবাদে যেতে চায়নি। তাদের আলাদা হবার পথে দেওরের প্রতিষ্ঠিত হওয়াও কোনো বাধা ছিল না। তার প্রমাণও তো পেয়েছে তন্নিষ্ঠা।
নিজের সব দিক গুছিয়ে নিয়ে সুপ্রিয় বাবাকে বলেছিল, যে কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার কোম্পানিতে সে চাকরি করে তারাই তাকে সম্পূর্ণ বিনামূল্যে 700 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট দিতে চাইছে, না নিলে পুরোটাই লস। শ্বশুর শাশুড়ি আর দেওর বিশ্বাস করেছে সুপ্রিয়র এই মিথ্যা ভাষণ। মানুষ যে তার নিজের সব কথা একজন প্রিয় মানুষকেও খুলে বলতে পারে না, এটাই মানুষের জীবনের সবচেয়ে অপ্রিয় সত্য। ভোরবেলা উঠে সব কাজ সেরে তারপর তন্নিষ্ঠা অফিসে বেরোতো। বিয়ের 1.5 বছরের মাথায় মন পেটে আসার পর তন্নিষ্ঠাকে চাকরিটা ছাড়তে হয়েছিল। মাঝে মাঝে কি যে অসহ্য পেট ব্যথা করত তন্নিষ্ঠার। শাশুড়ি মা সঙ্গে করে নিয়ে যেতেন ডাক্তারখানায়, তখন কোনো দিন সংসারের কাজ থেকে ছুটি মিলত। তন্নিষ্ঠার বিয়ের 1 বছর পর মা আর বাবা চলে গেছিলেন মাত্র 10 দিনের ভাড়াকে। মন তার দাদু দিদার আদর এতটুকুও পায়নি, যদিও মামা তাকে ভীষণই ভালোবাসে। কিন্তু মা বাবা অকালে চলে যেতে ভাই তো নিজেই অথৈ সাগরে পড়ে গিয়েছিল। তখন সুপ্রিয় যথাসম্ভব তার পাশে দাঁড়িয়েছিল। শাশুড়ি অবশ্য এই নিয়ে তন্নিষ্ঠাকে কথা শোনাতে ছাড়তেন না। নিজের বড় জায়ের বৌমার সঙ্গে তন্নিষ্ঠার তুলনা টানতেন ঠাড়ে ঠোড়ে। শ্বশুরকে বলতেন, দিদির ভাগ্য বরাবরই খুব ভালো গো, বৌমা তো নয়, বাড়িতে যেন সে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এসেছে। বিয়েতে 10 ভরি সোনা, 40টা নমস্কারী, খাট, আলমারি, টিভি, ফ্রিজ, কি দিয়েছে আর কি দেয়নি বলো তো। আর তার ওপর বাপের অত বড় বাড়ি, ব্যাংকে গচ্ছিত যত টাকা পয়সা, বাপ মায়ের অবর্তমানে সবই তো দিদির ছেলে বৌমাই ভবিষ্যতে পাবে। শ্বশুর বলতেন, ওসব নিয়ে দুঃখ করে আর কি হবে বলো, তোমার ছেলেই তো তখন এই হাবাতে ঘরের মেয়ের রূপ দেখে মজে গেল। বলল, গান জানে, আবৃত্তি করতে পারে, শিক্ষিত ফ্যামিলি, সব ওই নিমাই ঘটকের বদমাইশি। বলল, মেয়ে শিক্ষিত, চাকরি করে, এইরকম মেয়েরই নাকি আজকাল ভীষণ ডিম্যান্ড। বাপের টাকায় কেউ তেমন পরোয়া করে না। সুন্দরী, শিক্ষিতা, সংস্কৃতি মনস্ক স্ত্রী থাকলে বহির্জগতে মান বাড়ে, স্বামীর কর্মজগতেও তার প্রভাব পড়ে। আবার ভগবান না করুন, কিন্তু যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে সংসারের হাল ধরতেও পারে। বৌমার মামাতো দিদিকে দেখতে গিয়ে একজন বিরাট বড় ডাক্তার নাকি তাকে পছন্দ করে ফেলেছিল। আমেরিকায় থাকে সে পাত্র, হৃদরোগ বিশেষজ্ঞ। শাশুড়ি বলল, ছাড়ো তো, যত সব ন্যাকামির কথা। অত বড় ডাক্তার যদি তাকে পছন্দ করে তাহলে তার বাপ মাকে সেখানে বিয়ে দিত না। যে যা তোমাকে বোঝায় তুমি তাই বিশ্বাস করো। তোমার মতো এমন ধারা নির্বোধ লোক আমি ইহজন্মে দেখিনি গো। আসলে এসবই হলো তোমাদের বাপ ছেলেকে বুদ্ধু বানিয়ে মেয়ের দর বাড়ানোর একটা কৌশল, বুঝেছ? শ্বশুর বলল, তাও হতে পারে। ছেলে মেয়ের বিয়ে দিতে গিয়ে লাখ কথা হয়, তার মধ্যে আর হক কথা কতটুকু থাকে। মামাতো দিদিকে দেখতে আসার দিন তনিষ্ঠা তার মায়ের সাথে মামার বাড়িতেই ছিল। ভাই ক্লাস 5 থেকেই হস্টেলে থেকে লেখাপড়া করছে। প্রতি রবিবার তন্নিষ্ঠা বাবা মায়ের সাথে বাউরিয়া থেকে সোনারপুরে মামার বাড়ি চলে আসতো। ওখান থেকে ভাইয়ের হস্টেল খুব কাছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভাই পড়ত। পিয়া দিদিকে দেখতে আসবে শুনে তন্নিষ্ঠা বলল, আজ আমরা এখানে থাকি না মা, তাহলে জামাইবাবুর সাথে আলাপ হয়ে যাবে। তন্নিষ্ঠা তখন কলেজে 1ম বর্ষের ছাত্রী। তন্নিষ্ঠা দেখেছিল মা একবার তার ক্ষীণ কোটি দেশ আর একবার তার দীর্ঘ ঢেউ খেলানো চুলের দিকে তাকিয়ে দেখলেন, যা প্রায় তার নিতম্বের কাছে এসে গড়িয়ে পড়েছে। তারপর তন্নিষ্ঠার হরিণের মতো চঞ্চল চোখ দুটির দিকে স্থির চোখে তাকিয়ে বললেন, এখনই জামাইবাবুর সাথে আলাপ করার এত কি দরকার তোমার? দিদির সাথে আগে তার গাঁটছড়া বাঁধা হোক। দিদির বিয়ে হয়ে যাবার পর বাসর ঘরে বসে তুমি যত খুশি ঠাট্টা তামাশা করো তোমার জামাইবাবুর সাথে। তন্নিষ্ঠা স্নান করে এসে ঠাকুরকে জল দিল। এখন সে একেবারে ফ্রি। জলখাবার খাওয়ার ব্যাপারটা স্নানের আগে মিটিয়ে ফেলেছিল তন্নিষ্ঠা। জলখাবার খেয়ে ঠাকুরকে জল দেবার ব্যাপারটা
ভবানীপুরের বাড়িতে ভাবাই যেত না। তাহলে শাশুড়ি একেবারে তুলকালাম শুরু করে দিত। যদিও এমনটা করার কথা কোনোদিন স্বপ্নেও ভাবেনি তন্নিষ্ঠা। মা পই পই করে সাবধান করে দিয়েছিল তন্নিষ্ঠাকে বিয়ের আগেই। এই ফ্ল্যাট কিনে আসার পর সুপ্রিয় তন্নিষ্ঠাকে বলে দিয়েছে, এত নিয়ম পালন করার কোনো দরকার নেই তানি, এসব খুচখাচ নিয়ম না মানলে সংসার রসাতলে যায় না। তন্নিষ্ঠার মা অবশ্য অন্য কথা বলতেন। তার কথা ছিল, নিয়ম কানুন মেনে না চললে সংসারে সম্পর্কে ফাটল ধরে। কে যে সঠিক বুঝতে পারে না তন্নিষ্ঠা, কারণ ঠাকুমার মত ছিল কপালে যা লেখা আছে তাই হবে। বিধিলিপি খণ্ডন করার সাধ্য কারোরই নাকি নেই। ঠাকুমার ভাবনাটাই বরং একটু যুক্তিসঙ্গত লাগে তন্নিষ্ঠার। যদিও মায়ের যুক্তি সেদিন নিষ্ঠুরভাবে সত্য প্রমাণিত হয়েছিল। মা তার দাদাকে বলতে না পারলেও দিদাকে ফিসফিস করে কথাটা বলেছিল। দাদা এত পাকা মাথার মানুষ, অথচ কেন যে বুঝতে পারছে না রুমির বিয়ের আগে তার বরের সাথে তানির দেখা না হওয়াই ভালো। দিদা বলেছিল, কেন রে, তোর মেয়ে বেশি সুন্দরী বলে? মা বলেছিল, আসতে বলো মা, বৌদির কানে কথাটা গেলে সে তো দুঃখ পাবে, তাই না? দিদা বলল, কিন্তু রুমির বিয়ে হয়ে যাবার পরে তার বর তো তোর মেয়েকে দেখতে পাবে। মা বলল, বিয়ের পর দেখা আর আগে দেখা এক নয় মা। বিয়ের আগে পাত্রী বদলে ফেলা যতটা সহজ, বিয়ের পর বউ বদলে ফেলা ঠিক ততটাই কঠিন মা। দিদা বলল, আমার আবার অন্য কথা মনে হয় খুকু। একটি মেয়েকে দেখতে এসে যে ছেলে অন্য মেয়েকে পছন্দ করে সে তো একটা চরিত্রহীন। সে ছেলে বিয়ে হয়ে যাবার পরেও অনেক কিছুই করতে পারে, তাই আমার মনে হয় ফয়সালা আগেই হয়ে যাওয়া ভালো। শেষমেশ দিদার কথাই থাকলো। তন্নিষ্ঠা দিব্যি সাজগোজ করে চঞ্চল চোখের দৃষ্টি নিয়ে সেই ডাক্তার পাত্রের সাথে আলাপ জমিয়ে ফেলল। রুমি দিদি তো লজ্জায় তাকাতেই পারছিল না। তন্নিষ্ঠা বকবক শুরু করতে সে যেন তখন হাঁপ ছেড়ে বেঁচেছিল, কারণ চাক্ষুষ দেখার আগে ডাক্তারবাবু রুমির ফটো দেখেই পছন্দ করেছে। ছেলের মা বাবা, দিদি, জামাইবাবু সবাই তাকে দেখে পছন্দ করে গেছে। কোন মাসে বিয়ে হবে সেটাও স্থির করা হয়ে গেছে, শুধু দিনটুকু স্থির করা যা বাকি। এর মধ্যে সবকিছু যে ওলটপালট হয়ে যেতে পারে সেটা কেউ ধারণাও করতে পারেনি। ডাক্তারবাবুর নাম সৌনক বসু। সৌনকের বিশেষ অনুরোধে দিদির সাথে তার আলাপ করার সময় সেই ঘরে গুরুজনেরা কেউই উপস্থিত ছিলেন না। দিদিকে সেখানে বসিয়ে বেরিয়ে যাবার সময় মা বললেন, কি হলো কি তানি, বুঝতে পারছো না? দিদি আর জামাইবাবু এখানে বসে নিজেদের সাথে কথা বলবে, উঠে এসো। মায়ের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে তন্নিষ্ঠা ওঠার উপক্রম করতে বুঝতে পারল দিদি তার আঁচলের প্রান্ত শক্ত করে ধরে আছে। সৌনক বাবু হা হা করে উঠলেন, এ কি উঠবি শালি সাহেবা, আপনি উঠছেন কেন? আমি শুধু গুরুজনদের অনুপস্থিতি প্রত্যাশা করছিলাম। তুমি তো বাচ্চা মেয়ে, সুতরাং তুমি থাকতেই পারো। মামিও বলল, হ্যাঁ তানি, তুই থাক, তাহলে তোর দিদির ভালোই লাগবে। সবাই চলে যাবার পর তন্নিষ্ঠা বলল, আমি মোটেই বাচ্চা নই, কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার। সৌনক বলল, ও আচ্ছা, তাহলে তো আপনি এখন সাবালিকা। প্রচুর পড়াশোনাও তো করে ফেলেছেন দেখছি। আমার নামটা শুনেছেন নিশ্চয়ই, এই নামের একজন বিখ্যাত চরিত্র আছে। কোথায় বলুন তো? দিদি তন্নিষ্ঠার হাতে চিমটি কাটল। অর্থাৎ বাচ্চা নই এই অবধি বলাই তো ঠিক ছিল, আবার কলেজে পড়া টড়া এত কিছু বলার কি দরকার ছিল? তন্নিষ্ঠা ঠোঁট উল্টে হেসে বলল, ও এই কথা। সৌনক হলো রামায়ণের চরিত্র, রামের শালা বলতে পারেন। দিদি ফিসফিস করে তন্নিষ্ঠার কানের কাছে মুখ এনে বলল, বাবা কত জানিস রে তুই, আমাকে জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলতে পারতাম না। সৌনক এমন কিছু দূরে ছিল না, রুমির কথা তার কানে গেল। বলল, আপনি বোধহয় জানলেও বলতে পারতেন না রুমি দেবী, আপনাকে যা লাজুক দেখছি। আমার সামনে বসে ওই শালা শব্দটি আপনি উচ্চারণ করতেই পারতেন না। সৌনকের কথা শেষ না হতেই তন্নিষ্ঠা খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, দিদি খুব সুন্দর গান গাইতে পারে, আপনি নিশ্চয়ই আপনার বাড়ির লোকেদের কাছে এর আগেই কথাটা শুনেছেন। সৌনক বলল, আর তুমি গান জানো না?
তন্নিষ্ঠা বলল, হ্যাঁ জানি তো, বাসর ঘরে বসে অবশ্যই শোনাবো। এখন বরং দিদি একটা গান করুক। রুমি সৌনকের উত্তরের অপেক্ষা না করেই হারমোনিয়াম টেনে নিয়ে গাইতে শুরু করলো। হয়তো সেই মুহূর্তে সে একটু হলেও নিজের গুরুত্ব প্রমাণ করতে চাইছিল। তন্নিষ্ঠা ভেবেছিল দিদি নিশ্চয়ই তার এই গান গাওয়ার প্রস্তাব এড়িয়ে যাবে, কারণ দিদি গান শিখলেও তার কণ্ঠ মোটেও সুমধুর নয়। এর আগে সৌনকের বাবা মা দিদি তার গান শুনে যথেষ্ট প্রশংসা করে গেছে। এজন্যই হয়তো দিদির কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। তার গানের প্রশংসা যে তার বাবার যৌতুক দেবার বহর শুনেই করা হয়েছে, সেটা রুমি দিদি বুঝতে পারেনি। দিদি দাদার কীর্তির তাপস পালের স্টাইলে চোখ বন্ধ করে গান শুরু করলো, চরণ ধরিতে দিও গো আমারে। কিন্তু সিনেমার তাপস পাল ঠোঁট নাড়িয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বরে মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন নায়িকা। এখানে দিদির লিপে কেউ ব্যাকগ্রাউন্ডে ইন্দ্রাণী সেনের রেকর্ড বাজালো না। দিদি নিও না সরায়ে বলে টান দিতেই সৌনক আতকে উঠে বলল, আহা আহা, চমৎকার, অত্যন্ত রেওয়াজি গলা আপনার। কিন্তু আপনার এই ফক্কর বোনের গলাটা একটু শুনি দেখি। ওই সামনের পাঁচিলে যে কাকটা এইমাত্র এসে বসেছে, আপনার বোনের গলা শুনে সে উড়ে পালায় কি না? কিছুদিন ধরেই একটা রবীন্দ্রসঙ্গীত মন প্রাণ দিয়ে গাইবার চেষ্টা করছে তন্নিষ্ঠা। তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী। এখানে 3 রকম ভাব প্রকাশ করে কে তুমি এই শব্দ দুটোকে কিভাবে ফুটিয়ে তুলবে তাই নিয়ে তন্নিষ্ঠার কথা হচ্ছে ধৃতিমানির সাথে। তর্ক চলছে। তন্নিষ্ঠার মনে হচ্ছিল সে যথেষ্ট ভালোই গাইছে, কিন্তু ধৃতিমান শুধু তার প্রশংসা করতে পারে না বলেই মাথা নেড়ে বলছে যে তন্নিষ্ঠা নাকি মোটেই ঠিকঠাক গাইতে পারছে না। তন্নিষ্ঠা ভাবল সে এখনই বিষয়টার পরীক্ষা করবে, তাই হাসি মুখে সে সেই গানটাই ধরল। গান শেষ হবার পর সৌনক বলল, অসাধারণ। এতক্ষণে মনে হয় দিদির চোখে ঈর্ষার ব্ল্যাক হোল দেখতে পেয়েছিল তন্নিষ্ঠা, কিন্তু তখন মনে হয় আর কিছুই করার ছিল না। কয়েকদিন পরে সৌনকদের বাড়ি থেকে খবর এসেছিল তাদের ছেলের তন্নিষ্ঠাকেই পছন্দ। বাবা সে প্রস্তাব রিজেক্ট করার পর স্বস্তি পেয়েছিল তন্নিষ্ঠা, কিন্তু সেদিনের পর থেকে সেই যে মামার বাড়ির সাথে তাদের আত্মীয়তার বন্ধনের গ্রন্থি আলগা হয়ে গিয়েছিল তা আজ পর্যন্ত স্বাভাবিক হয়নি। ভবানীপুরের বাড়িতে কোথা থেকে যে কত কাজ উড়ে এসে জুড়ে বসত, এখন সেসব কথা ভাবলে তন্নিষ্ঠার প্রচণ্ড হাসি পায়। তখন অবশ্য খুব রাগ হতো। সব সময় কিছু না কিছু রোগ ব্যাধি লেগেই থাকতো শ্বশুরের শরীরে। তিনি হাউমাউ করে চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়ে সারা বাড়ির লোককে অতিষ্ঠ করে মারতেন। কখনো তার মনে হতো হাড় কাঁপিয়ে জ্বর আসছে, আর সেই জ্বরের প্রবল তাপে তার মাথা ছিঁড়ে পড়ছে। কখনো হাঁটু ব্যথা তো কখনো দন্তশূল। হঠাৎ কেন 3 বার হাই উঠল এবং সেটা কিরূপ দুর্বলতার লক্ষণ হতে পারে সেটা নিয়েও ভাবিয়ে তুলতে চাইতেন বাড়ির প্রতিটি সদস্যকে। শাশুড়ি হাঁক দিতেন, বলি ও বৌমা, একটু রসুন তেল গরম করে নিয়ে এসো তো, শ্বশুরের পায়ে তেল মালিশ করতে হবে। কোনোদিন বলতেন, তোমার শ্বশুরের পেটে মনে হয় গ্যাস হয়েছে, একটু বাজার থেকে ঘুরে এসো তো, গাদাল পাতা বেটে একটু মাছের ঝোল করে দাও। দেওরের আবদারে রসুন পেঁয়াজ দিয়ে ততক্ষণে হয়তো গড়গড়ে করে মাছের কোনো প্রিপারেশন রান্না করে ফেলেছে তন্নিষ্ঠা। বাড়িতে আর এক টুকরো বাড়তি মাছও নেই। অগত্যা স্নান হয়ে যাবার পর বাজারে দৌড়তে হতো তাকে। স্নান হয়ে যাবার পরে মাছের বাজারে ঢুকতে কি যে গা ঘিন ঘিন করতো তন্নিষ্ঠার। এইরকম এক শুভ দিনে বাজার থেকে ছোট জ্যান্ত মাছ আর ঝোলের জন্য কিছু আনুষঙ্গিক বাজার কিনে বাড়ি ফিরে দেখল বাড়িতে জেঠিমা তার পুত্রবধূকে সঙ্গে করে নিয়ে এসেছেন। জেঠিমার পুত্রবধূ বিশাখা তাকে বাজার করে ফিরতে দেখে চোখ কপালে তুলে বলল, তন্নিষ্ঠা, তুমি এখন এই বেলা 11টায় বাজার করে নিয়ে এলে? তন্নিষ্ঠা বলল, 11টা কি গো, এখন তো 11:20 বেজে গেছে। যাক বাবা, 11:15টায় বাজার গিয়েও এই ছোট মাছ আর কিছু নিয়ে আসতে পেরেছি, এইটাই অনেক। নইলে যে কি হতো, বাবার পেটের গোলমাল, তিনি তো আর ওই তেল মশলা রান্না খেতে পারবেন না।
অথচ সকালে তো বাবাও আজ একটু তেল ঝালে রান্নাই খেতে চেয়েছিলেন। বিশাখা বলল, তার মানে তোমার আগেই রান্না হয়ে গিয়েছিল? হ্যাঁ, আমিও তো দোতলায় বসে গন্ধ পেয়েছি। এখন আবার কাকুর জন্য আলাদা করে রান্না করবে? জেঠিমা বলল, তবেই দেখ ছোট, কি ভাগ্য করেই না বৌমা পেয়েছিস, শ্বশুর শাশুড়ির কত সেবা করছে। বিশাখা উঠে দাঁড়িয়ে বলল, তোমার তো তাহলে এখন অনেক কাজ তন্নিষ্ঠা, শ্বশুরের সেবা আছে, তারপর মনকে স্নান করাবে। আমি এখন চলি ভাই, বিশ্রাম নি, তুমি কাজ সেরে নাও। তারপর ঠোঁট মুচড়ে বিশাখা শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, আর মা, আপনি কি এখন এখানে একটু নিরিবিলিতে বসে কাকিমার কাছে আমার সম্পর্কে দুটো ভালো কথা বলবেন? জেঠিমা বললেন, তোমার কাকিমার সাথে কি আমার আজকের সম্পর্ক মা? এসেছে যখন দুটো সুখ দুঃখের কথা তো হবেই। তন্নিষ্ঠা হাসি চেপে ভেতরে ঢুকে গেল। দুই জায়ে বসে এখন তাদের বৌমাদের সম্পর্কে অনেক কিছুই বানিয়ে বানিয়ে বলবেন। তার মধ্যে শুধু যে নিন্দা থাকে তাও কিন্তু নয়, কিছু কিছু প্রশংসাও থাকে। তন্নিষ্ঠা নাকি বিশাখার ছেলে বাপ্পার জন্মদিনে দামি একটা টেডি বিয়ার গিফট করার কথা বলেছিল, কিন্তু ছেলের এখন খুবই টানাটানি চলছে, তার ওপর কর্তার অসুখ, তাই শাশুড়ি নিজেই বারণ করেছেন। অথচ ঘুণাক্ষরেও সে কথা একবারও বলেনি তন্নিষ্ঠা। কাজের মাসির মেয়ের বিয়েতে তন্নিষ্ঠা নাকি বেনারসি দেবে বলেছিল, এরকম কিছু কখনো বলেছে বলে তন্নিষ্ঠা মনে করতে পারেনি। দেওরের এক জায়গায় চাকরি প্রায় হয়ে যাচ্ছিল, শুধু তার আগে 1 লাখ টাকা দিয়ে একটা কোর্স করতে হবে। তন্নিষ্ঠা এজন্য নাকি তার বাবার দেওয়া বালাজোড়া বিক্রি করে দেবে বলেছিল। কোথায় চাকরি হচ্ছে দেওরের, এবং কেনই বা তার জন্য তন্নিষ্ঠা তো উদার হয়ে তার বালাজোড়া বিক্রি করতে চাইবে, বুঝতে পারেনি তন্নিষ্ঠা। কিন্তু কথাগুলো মিথ্যে জেনেও প্রতিবাদ করার সাধ্য তন্নিষ্ঠার নেই। এসব বলার সময় চোখ দিয়ে টুপ করে একটা ইশারাও করেন শাশুড়ি। তাই তন্নিষ্ঠাও এই দুই বৃদ্ধার আলাপচারিতার সময় আর বোকার মতো সামনে বসে থাকে না। জেঠিমা অবশ্য 16 আনা নিন্দেই করেন। বিশাখা মোটা সোটা, কাজকর্ম সে মোটেই করে না। স্বামী অথবা শ্বশুর শাশুড়ির তো কোন ছাড়, তার এবং তার ছেলে বাপ্পার দেখভালের জন্যই একজন দাসী মজুত আছে। সেই দুজনের ছাড়া আর কারো কোনো কাজ করেও না। বিশাখা বাপের বাড়ি গেলে সেই কাজের দিদিও তার সঙ্গেই যায়, কারণ তাকে নিয়োগ করেছে বিশাখার মা। মাইনেও তিনিই দেন। জেঠিমা যখনই আসে একটি কথা বলে হা হুতাশ করে, কি দেখে যে নিয়ে এলাম রে ছোট, যেমন রূপের ছিরি তেমনই গুণের দিকেও লবডঙ্কা। যখনই দেখো মা মাসির সাথে ফোন নিয়ে গল্প করছে, নয় টিভি দেখছে বসে বসে। মানুষ যে কি করে এত শুয়ে বসে থাকতে পারে আমি বাপু বুঝি না। বোঝে না তো তন্নিষ্ঠাও। বিশাখাকে তো দাদা নিজেই পছন্দ করে বিয়ে করেছেন। বিশাখার বাবা তন্নিষ্ঠার ভাসুরের অফিসের বস। দেখতে বিশাখাকে যেমনই হোক, সে কালো হোক মোটা হোক, দাদা তো নিজের পদোন্নতির স্বার্থে তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। ভবিষ্যতে শ্বশুরের অগাধ সম্পত্তির মালিক হতে পারবেন, বিয়েতে প্রচুর যৌতুক পাবেন। এসব চিন্তা করেই যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন সেটা বোঝাই যায়। সে যাই হোক না কেন, জেঠিমা যে কেন বলেন ছেলের বউ তিনি নিজে নির্বাচন করেছেন, এটাই তন্নিষ্ঠার ধোঁয়াশা লাগে। চলে আসার আগে অবশ্য শাশুড়িকে একটা কথা শোনাতে ছাড়েনি তন্নিষ্ঠা। আচ্ছা মা, একটা কথা ভেবে দেখেছেন কখনো? দিদির বাপের বাড়ির জিনিস, তার বাপের বাড়ির সম্পত্তি তো দাদাই ভোগ করে এবং ভবিষ্যতেও করবে, কিন্তু বিয়ের পরেই 12 বছর ধরে আপনাদের জন্য তো আমি গতর পিষে দিয়ে কম সেবা করিনি। আমার বাবার দেওয়া জিনিসপত্রের ওপর আপনাদের তো কোনো অধিকারও থাকতো না, অথচ তাই নিয়ে আপনি আমাকে কত কথাই না শুনিয়েছেন প্রতি মুহূর্তে। শাশুড়ি বলেছিল, ও কবে কি সেবা করেছ সেই কথা তুলে তুমি আমায় যাবার সময় খোঁটা দিলে বৌমা। ঠিক আছে, মনে থাকবে। তোমার ফ্ল্যাটে আমি আর কখনো যাব না। তোমারও যদি ইচ্ছে না হয় এসো না, কিন্তু মনকে তার বাবার সাথে পাঠিয়ে দিও। মন যে এই বাড়ির মেয়ে, এই বংশের একমাত্র কন্যা সন্তান, সেটা আশা করি তুমি অস্বীকার করতে পারবে না। তাকে মানুষ করতে আমিও তো তোমার চেয়ে কম পরিশ্রম করিনি। তার অসুখ বিসুখ হলে আমিও তো উদ্বিগ্ন হয়ে থাকি। মনকে দেখতে না পেলে আমার মনটাও তো কাঁদবে। শাশুড়িকে এভাবে বলতে দেখে হঠাৎ একটা মন কেমন করা অনুভূতি জেগেছিল তন্নিষ্ঠার মনে। কেঁদে ফেলেছিল তন্নিষ্ঠা।
ছেলে বৌমার নাতনি বাড়ি থেকে চলে আসার আগের দিন সেটাকেই রঙিয়ে চড়িয়ে জেঠিমাকে বলেছিল শাশুড়ি। তন্নিষ্ঠা তখন লাস্ট মিনিট সাজেশন দেখে পরীক্ষার আগে বই পড়ার মতো খুঁটিয়ে দেখছিল ঘরটা। বেফাস কোনো কিছু সে ফেলে চলে যাচ্ছে না তো। তখনই কানে এসেছিল শাশুড়ির কথাগুলো। শাশুড়ি বেশ জোরে জোরেই বলছিলেন, আর বলো না গো দিদি, মেয়ের কি কান্না। জেঠিমা বলল, ও মা, তাই নাকি রে ছোট? মন খুব কান্নাকাটি করছিল বুঝি? আহারে, তা তো হবেই বল। নাতনির গুমুত কেড়ে বলতে গেলে তুই তো তাকে মানুষ করেছিস, সবই তো নিজের চোখেই দেখেছি রে। আহ দিদি, তুমি না মাঝখানে এমন কথা বলো, কোনো কথাই শেষ করতে দাও না। মন কান্নাকাটি করছে এই কথা আবার আমি কখন বললাম? শাশুড়ির গলায় প্রথমে উষ্মা প্রকাশ পেল, পরক্ষণে গর্ব ভরে বললেন, আমার ছেলে তো পয়সা খরচ করে ফ্ল্যাট কেনেনি, তাকে অফিস থেকে দিয়েছে, আর মন তো বাবার নতুন ফ্ল্যাটে যাবে বলে আনন্দে নাচানাচি করছে। জেঠিমা আমতা আমতা করে বলল, তাহলে তুই যে বললি মেয়েটা কাঁদছে। শাশুড়ির গলার ভলিউম আরও কিছুটা চড়িয়ে বলল, আমি তো বৌমার কথা বলছি দিদি। বৌমা তো আমাদের ফেলে এখান থেকে যেতেই চাইছিল না। আমি তাকে পিঠে হাত বুলিয়ে অনেক করে বুঝিয়ে বলতে সে রাজি হলো। স্বামীর নতুন ফ্ল্যাট, নিজের সংসার, এসব সুখ ছেড়ে দিয়ে তুমি এই বুড়ো বুড়ি আর এই অকাল কুষ্মাণ্ড দেওরকে নিয়ে এই পুরনো ভাঙাচোরা বাড়িতে কেন পড়ে থাকবে? যাও বৌমা, যাও, নিজের মতো করে হাত পা ছড়িয়ে বাঁচো। একটু স্বার্থপর হতেও তো শিখতে হবে মা, নইলে দেখবে আমাদের পেছনে খাটতে খাটতে তুমি কখন বুড়িয়ে গেছো। জীবনটাকে হয়তো কোনোদিন আর উপভোগ করতেই পারবে না। আমরা তো আছি, দূরে থাকলেও তো পর হয়ে যাচ্ছি না। তোমাদের সাথে, মনের সাথে বন্ধনের গ্রন্থি তো ছিন্ন হয়ে যাবে না কোনোদিন। তন্নিষ্ঠা দেখল তার ব্যালকনির গ্রিলে ছোট্ট একটা পাখি এসে বসেছে। ও মা, কি সুন্দর মিষ্টি দেখতে পাখিটা। তন্নিষ্ঠার ভাইয়ের একটা পাখির বই ছিল, ওটা খুললে নিশ্চয়ই জানা যেত এটা কি পাখি। পাখির বইটা কি ভাইয়ের কাছে আছে এখনো, নাকি নলপুরের সেই ভাড়া বাড়িতে যখন পুরনো সব জিনিসপত্র বিক্রি করা হলো তখন ওই পাখির বইটাও হস্তান্তর হয়ে গেছে? পুরনো টেপ রেকর্ডার, ক্যাসেট সবই ওজন দরে বিক্রি হয়ে গেছে। এখন ওসব জিনিস চলে না। এখন মন সিডি প্লেয়ার চালিয়ে গান শোনে, কিন্তু যে গানগুলো তন্নিষ্ঠা অবাক হয়ে শুনত সেগুলো মনের ভালো লাগার লিস্টেও আছে। আরে ওই যে ক্যাকটাস ব্যান্ডের বিখ্যাত সেই গানটা, সিদ্ধার্থ আর পটার কণ্ঠে, সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে করত ডাকাডাকি আমার শৈশবের সকালে। শৈশব তো সকালের মতোই সুন্দর। নলপুরের সেই ভাড়া বাড়ির বাগানে একটা বিশাল জামরুল গাছও তো ছিল। সেখানে কত পাখি এসে বসত, যত খুশি জামরুল খেত তন্নিষ্ঠা। কাকিমা কোনোদিনও কিছু বলেনি, জামরুল পাড়তে বাধা দেয়নি কখনো। জামরুলের ঝুড়ি হাতে নিয়ে পুজোয় প্রকাশিত আনন্দমেলা পড়ত তন্নিষ্ঠা। মা বলতো, তুই তো আমার ছোট্ট পাখি। ছোটবেলায় মা তন্নিষ্ঠাকে প্রচুর ফ্রক কিনে দিত, হাতে চুড়ি আর পায়ে মল থাকতো। খুব ছোটবেলার কথা মনে না থাকলেও একটু বড় হবার পর থেকে সব কথা মনে আছে তন্নিষ্ঠার। বড় হবার পরপরই চুড়ি আর পায়ের মল খুলে রেখেছিল মা। তখন তন্নিষ্ঠা কি কান্নাটাই না কেঁদেছিল। তন্নিষ্ঠা সাজগোজ করতে ভালোবাসে, আর সেই অভ্যেসটা তো মা নিজেই তৈরি করেছিল। অথচ ভাই হবার পর থেকেই মা একটু একটু করে যেন ক্রমশ তন্নিষ্ঠার জন্য খরচে রাশ টানতে চাইছিল। আসলে সবটাই যে মায়ের দোষ তাও হয়তো নয়। বাড়িতে ছেলেরা একটু বেশি প্রায়োরিটি পায় সব সময়। আসলে সমাজ ব্যবস্থাটাই তো এরকম। বাবাও তো মায়ের চেয়ে সবসময় বেশি গুরুত্ব পেত। বাবা হলেন বাড়ির একমাত্র রোজগারের সদস্য, তাই তার কিছু হলে সংসারটাই অচল হয়ে পড়বে। তাই বাবার জন্য সবসময় মা তটস্থ হয়ে থাকতেন, বাবার দিকে খেয়াল রাখতেন। বাবার সেবা যত্নের কোনো ত্রুটি হচ্ছে কিনা, বাবার শরীর স্বাস্থ্য কেমন আছে, অল্পে অল্পেই যেন ডাক্তার দেখিয়ে সারিয়ে ফেলা যায়, এসব নিয়ে মা শশ ব্যস্ত হয়ে থাকতেন।
কিন্তু মাকে নিয়ে বাবার তেমন কোনো মাথা ব্যথা ছিল না। বাবাও যে মাকে ছাড়া অচল হয়ে পড়বেন, সংসারের সব নিয়মানুবর্তিতা চোখের নিমেষে আলগা হয়ে যাবে, বাবা বোধহয় মন থেকে সেই কথা বিশ্বাস করতেন না। তাই তন্নিষ্ঠা ঠিক করেছিল বড় হয়ে সর্বপ্রথম সে টাকা রোজগার করবে। যথেষ্ট বড় হবার পরও নিজের টুকিটাকি স্বাদ আহ্লাদ পূরণ করার জন্য যদি কারো কাছে হাত পাততে হয়, তাহলে সংসারে নিজের মান বজায় রাখাও তো কঠিন। তন্নিষ্ঠা একটা চাকরি করত বিয়ের আগে। বিএ পাশ করার পর ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে একটা ছোট অ্যাড এজেন্সিতে চাকরি পেয়ে গিয়েছিল তন্নিষ্ঠা। মাইনে বলার মতো না হলেও নিজের উপার্জনের টাকা খরচ করার মধ্যে একটা আলাদা রকম অনুভূতি আছে। তন্নিষ্ঠাকে আর ছোটখাটো বিষয়ে বাবার কাছে হাত পাততে হয় না। সংসারে একজন পুরুষের একার রোজগারে বাড়তি বিলাসিতাও অসম্ভব। বিশেষত ড্রেস কেনার আগে মায়ের কাছে আর শুনতে হয় না, তুমি খুব টাকা পয়সা নষ্ট করো তানি, এত জামা আছে তোমার, তবু নিত্য নতুন ড্রেস তোমাকে কিনতেই হবে, এত জামা কাপড় তো একটা আলমারিতে ধরাতেই পারবে না। হরেক রকম সুগন্ধি এখন কিনতে পারে তন্নিষ্ঠা। মা তন্নিষ্ঠাকে বলতেন, তুমি তো পদ্মিনী, তোমার গা থেকে পোশাক থেকে এমনিতেই তো সুন্দর গন্ধ বের হয়। কিন্তু তন্নিষ্ঠার তো বাড়িতে থাকলেও পারফিউম মেখে থাকতে ভীষণ ভালো লাগে। তন্নিষ্ঠার চাকরি করার বিষয়টা মায়ের তেমন ভালো লাগেনি। মা সমানেই বাবাকে পাত্রের সন্ধান করার জন্য তাগাদা দিচ্ছিলেন। বাবা ইঞ্জিনিয়ার পাত্রের সন্ধান নিয়ে এলেন। কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার কোম্পানিতে চাকরি করে সুপ্রিয় রায়। তন্নিষ্ঠা সুন্দরী, এক দেখাতেই পছন্দ হয়ে গেল সুপ্রিয়র। তন্নিষ্ঠা জানতই না সুপ্রিয় তাকে দেখতে আসছে। বাবা তাকে কিছুই জানায়নি, শুধু বলেছিল আজ কয়েকজন অতিথি আসবে। প্রথম দিন সুপ্রিয় তার এক বন্ধুকে সাথে নিয়ে তন্নিষ্ঠাকে দেখতে এসেছিল। তার মা বাবা পরে এসেছিলেন। তন্নিষ্ঠা বিয়েটা আটকানোর প্রবল চেষ্টা করেছিল। বলেছিল, ভদ্রলোকের মাকে দেখেই মনে হচ্ছে উনি ভীষণ প্রাচীনপন্থী, ওখানে গেলে কি আর আমি চাকরি করতে পারবো? মা বলল, চাকরি করাটা একটা মেয়ের জীবনে লক্ষ্য হতে পারে না তানি। মেয়েদের জীবনে বিয়েটাই হলো সফলতা, আর সময় থাকতে সেটা না হলে পরে পস্তাতে হবে। তন্নিষ্ঠা বলেছিল, বিয়েটা যদি এতই সুখের বিষয় হবে মা, তাহলে এত মেয়েকে বিয়ের পর মরতে হয় কেন? আজকাল তো অনেক মেয়েকে বিয়ে ভেঙে ডিভোর্স করতেও দেখা যায়। তাই বলছিলাম, এত তাড়াহুড়ো না করে যদি আরও একটু ভেবেচিন্তে সময় নিয়ে নিজের চেনা জানার মধ্যে কাউকে নির্বাচন করার সুযোগ দিতে, সেটা বেশি ভালো হতো না? মা বিরক্ত হয়েছিল। তুমি বড্ড তর্ক করো তানি। বিয়ের আগে আমি কি তোমার বাবাকে চিনতাম? দুদিন মেলামেশা করলেই তুমি তার সম্পর্কে সব জেনে বুঝে ফেলবে, তোমার এরকমটা মনে হলোই বা কেন? শুকিয়ে আসা ঠোঁটটা নিজের দাঁতের কামড়ে আঘাত করতে করতে তন্নিষ্ঠা শেষ চেষ্টা করে বলেছিল, কিন্তু আমার তো এখন সবে 21 বছর 7 মাস হলো। আজকাল এইটুকু বয়সে কি কেউ বিয়ে করে নাকি? লাবু, ব্রততী, বনলতা, আমার কোনো বন্ধুর তো এখনো বিয়ে ঠিক হয়নি, ওরা এখন মাস্টার্স করছে। ব্রততী বলছিল 30 বছর না হওয়া অবধিও কিছুতেই বিয়ে করবে না। মা বলেছিল, ও সব অন্য লোকের সাথে কথা শুনে আমার কি হবে? আমার সংসারের ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। তোমার বাবার হাই প্রেশার, তোমার জন্য টেনশন করতে গিয়ে সেটা আরও বাড়ছে, আমি বুঝতে পারছি। তন্নিষ্ঠা বলল, সেক্ষেত্রে বাবার পাশে, তোমাদের পাশে আমি তো দাঁড়াতে পারবো মা। ভাই এখনো লেখাপড়া করছে, ভাই ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আমার বিয়ের ব্যবস্থা করলে ভালো হতো না মা? মা মাথা নেড়ে বললেন, তখন আমি সুপ্রিয় রায়ের মতো এরকম একজন উপযুক্ত পাত্র পাবো, তার কি গ্যারান্টি আছে? তন্নিষ্ঠা বলেছিল, কে বলতে পারে যে এই সুপ্রিয় রায়ের চেয়ে তুমি তোমার মেয়ের জন্য আরও ভালো পাত্রের সন্ধান পাবে না? তন্নিষ্ঠা আসলে হাজার চেষ্টা করেও ধৃতিমান ভট্টাচার্যের কথা কিছুতেই বলতে পারেনি। কি করে বলবে? এই কদিন আগেই যে ব্রততী তাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ রে তানি, তুই যে বলছিস ধৃতিমান তাকে তুই ভালোবাসিস, কিন্তু সত্যি কথা বলতো, ধৃতিমান দা তোকে কি কোনোদিন জড়িয়ে ধরেছে, কিস করেছে? ওসব না করলে কি প্রেমের বন্ধন হয়েছে সে কথা নিশ্চিত করে বলা যায়? তন্নিষ্ঠা বলেছিল, না, সেসব কিছু তো করেনি। লাবু বলল, আরে ব্রততী, বুঝিস না কেন? ইচ্ছে থাকলে ওসব করার স্কোপ কোথায়?
তানির মা তো একেবারে নারী পুলিশ। যতক্ষণ ধৃতিমানদা ওকে গান শেখায় ততক্ষণ ওদের বাড়িওয়ালা ওই সন্দীপ কাকুর মেয়ে দেবমিতাকে বসিয়ে রেখে দেয়। ব্রততী গম্ভীরভাবে বলল, ইচ্ছেটাই হলো আসল, বুঝেছিস? হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তন্নিষ্ঠা বলল, ধৃতিমানদা পরশুদিন খুব জোরে আমার হাত চেপে ধরেছিল। মাঝে মধ্যে যে ইচ্ছে করেই আমার হাতের ওপর হাত রাখে সেটাও বুঝতে পারি। আমাকে বলছিল, তানি, তোমার সাথে এবার পুজোর ফাংশনে আমি ডুয়েটে একটা গান গাইব। ঠিক করেছি। কি গান? বন্ধুরা সমস্বরে জিজ্ঞাসা করেছিল তন্নিষ্ঠাকে। তন্নিষ্ঠা খালি গলায় গেয়ে উঠল, আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। তন্নিষ্ঠার এখন নিটোল সংসার। ইচ্ছে করলে এখনই একটা চাকরিতে সে যোগদান করতে পারে, গানের টিউশনই করতে পারে, অথবা একটা বুটিকও খুলে ফেলতে পারে। সমাজ মাধ্যমের সাহায্যে আজকাল শাড়ি, গয়না এবং কসমেটিক্সের বিজনেস খুলে বসা খুবই সহজসাধ্য হয়েছে। ইউটিউব আর ফেসবুক স্ক্রল করতে করতে এখন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। ইউটিউব খুলে ধৃতিমানের গান শোনে তন্নিষ্ঠা। তখন কেমন যেন একটা শূন্যতা কাজ করে তন্নিষ্ঠার হৃদয়ের অচেনা গোপন কোনো প্রকোষ্ঠে। যে গানটা ধৃতিমানের সাথে তার ডুয়েটে গাইবার কথা ছিল পুজোর ফাংশনে, সেটা আর গাওয়া হয়নি। পুজোর অনেক আগেই শ্রাবণের এক বর্ষণ মুখর দিনে বিয়ে হয়ে গিয়েছিল তন্নিষ্ঠার সুপ্রিয়র। সুপ্রিয়র বাবা আষাঢ় মাসে তন্নিষ্ঠাকে দেখতে এসে বললেন, আমরা চাই এই শ্রাবণেই ওদের 4 হাত এক করে দিতে। বাবা কিন্তু কিন্তু করে বললেন, এত তাড়াহুড়ো করছেন কেন রায়বাবু? সুপ্রিয়র বাবা হো হো করে হেসে বলল, আপনি কি ভাবছেন মিত্রবাবু, ছেলের কোনো গোলমাল আছে তাই আমরা তাড়াহুড়ো করছি? আরে সেসব কিছু নয়, আমার শাশুড়ি মানে সুপ্রিয়র দিদার শরীরের অবস্থা একদম ভালো নয়, তাই আমার স্ত্রী বলছিলেন বিয়েটা সেরে ফেললেই ভালো। এরপর আবার ভাদ্র আশ্বিন কার্তিক মাস বিয়ে হওয়া সম্ভব নয়। অগ্রহায়ণ মাসে আমাদের বিয়ে হয়েছিল, তাই ওই মাসে ছেলের বিয়ে হওয়াও সম্ভব নয়। এরপর সেই মাঘ মাসের আগে বিয়ের কোনো ডেট নেই। সুপ্রিয় নিজেও আর দেরি করতে চায় না। ও বলছিল এর মধ্যে তাকে যদি দূরে কোথাও মানে দিল্লি অথবা মুম্বাই ট্রান্সফার করে দেয় তাহলে ছুটি পাওয়া মুশকিল হবে। মা বলল, দাদা আপনি কোনো চিন্তা করবেন না, শ্রাবণ মাসে বিয়ের দিন স্থির করুন। গলা খাকারি দিয়ে সুপ্রিয়র বাবা বলল, সে আপনারা যেটা ভালো বুঝবেন করবেন, মিত্রবাবুর সাথে আলাপ আলোচনা করে নিন, আমার ছেলে আবার বেশি দেরি করতে চায় না। একটু হেসে বললেন, জানেন তো সুপ্রিয় একটি সর্বভারতীয় কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার কোম্পানিতে চাকরি করে, মাইনে যথেষ্ট মোটা অঙ্কের, তাই অনেক মেয়ের বাবাই সুপ্রিয়কে জামাই হিসেবে পেতে ইচ্ছুক, যৌতুক দিতেও চায়, কিন্তু আপনার মেয়েকে তার পছন্দ হয়েছে বলেই আপনাদের অবস্থা বিবেচনা করে সে এক প্রকার শুধু হাতেই আপনার মেয়েকে বিবাহ করতে চায়। তবে বিয়ের একটা উদ্যোগ আয়োজন খরচাপাতি তো থাকেই, আপনি 1 মাসের মধ্যে ব্যবস্থা করতে পারবেন কিনা কালকের মধ্যে ফোন করে জানিয়ে দেবেন, সেক্ষেত্রে আমরা অন্য জায়গায় ছেলের বিয়ে স্থির করব। ভদ্রলোক চলে যাবার পর তন্নিষ্ঠা বাবাকে বলল, আমি জানি বাবা তোমার মন সায় দিচ্ছে না, তাহলে থাক না, তুমি যে পারবে না ওদের জানিয়ে দাও সে কথা। মা বলল, সেটা আমি বুঝবো তানি, তোমাকে এত পাকামো করতে হবে না। বলেই বাবাকে বলল, এত ভাবছো কেন গো, আমার গয়নাগুলো তো আছেই, তাছাড়া দাদা বলছিল তানির বিয়ের বেনারসিটা দাদা দেবে, একটা আলমারিও দাদা কিনে দেবে বলেছে, আর বাকি শাড়ি বিছানার চাদর সব পাড়ার দোকান থেকে ইনস্টলমেন্টে পাওয়া যাবে। তাছাড়া তোমাকে বলিনি জানো, আমার কাছে বেশ কয়েক হাজার জমানো টাকা আছে, সব মিলিয়ে মিশিয়ে অল্প কিছু দেনা করে ব্যবস্থা হয়ে যাবে। এই মেয়ের ব্যবস্থা
যত তাড়াতাড়ি করে ফেলতে পারবে জানবে ততই শান্তি। শেষের বাক্যটা বলার সময় মা যেন কেমন করে তাকালো তন্নিষ্ঠার দিকে। মা কি কিছু সন্দেহ করেছে? সেদিন যখন ধৃতিমান তার হাত চেপে ধরেছিল তখন মা কি কোনোভাবে দেখে ফেলেছে দৃশ্যটা? না না, চেপে তো ধরেনি ধৃতিমান, খুব মোলায়েম স্পর্শে হাত বুলিয়ে দিচ্ছিল। তার আগে অনেকক্ষণ তাকে বকাঝকা করেছিল ধৃতিমান। দেবমিতা হঠাৎ যখন তন্নিষ্ঠার কোল ঘেঁষে দাঁড়িয়ে তার ডান হাতের পুড়ে যাওয়া জায়গাটা দেখিয়ে বলেছিল, তুমি আমার তানি দিদিকে সবসময় খালি বকো। দেখো তো কাল মাছ ভাজতে গিয়ে তেল ছিটকে কতটা পুড়ে গেছে দিদির এই হাতের তালুটা। তাও তো দিদি গান শিখতে বসেছে তোমার কাছে, জেঠিমা তো বারণ করেছিল তানি দিদিকে। আসল কথা হলো, ছোটবেলায় অজয় কাকুর কাছে তন্নিষ্ঠার গান শেখার ব্যাপারে মায়ের যে উৎসাহ ছিল, কলেজে ভর্তি হবার পর ধৃতিমানের কাছে গান শেখার ব্যাপারে মায়ের ততটাই আপত্তি ছিল। তাই মা যে কোনো ছুতো নাতায় তন্নিষ্ঠাকে বাধা দেবার চেষ্টা করত। বাবার অনুমতিতেই তন্নিষ্ঠা ছাড়পত্র পেয়েছিল। শিক্ষক এবং ছাত্রীর মাধুর্যপূর্ণ সম্পর্ক নিয়ে বাবা যতটা নিঃসন্দেহ ছিলেন, মা ছিলেন তার হাজার গুণ অনুসন্ধিৎসু। ধৃতিমানেরও কথাটা অজানা নয়, তাই সে মায়ের নিষেধ সম্পর্কে কোনো বাক্য ব্যয় করল না। তার পরিবর্তে, কোথায় দেখি দেখি কি হয়েছে, কতটা পুড়েছে বলে হাত বুলিয়ে দিয়েছিল অনেকক্ষণ ধরে। দরজায় মা এসে তখন দাঁড়িয়েছিলেন কিনা তন্নিষ্ঠা সেটা খেয়াল করেনি। তার মাথা তখন নির্ভার, চোখের দৃষ্টি একেবারে শূন্য। তন্নিষ্ঠার সমস্ত অনুভূতি তখন তার ডান হাতের তালুতে এসে জড়ো হয়েছিল। ধৃতিমানের কাছে বসে সুর তোলার সময় বারবার মাথা নেড়ে হয়নি, কিচ্ছু হচ্ছে না, এটাই বলছিল ধৃতিমান। ধৃতিমান বলছিল তন্নিষ্ঠা নাকি মন দিয়ে গাওয়ার চেষ্টাই করছে না, অথচ কথাটা তো ঠিক নয়। তন্নিষ্ঠা তো যথাসাধ্য চেষ্টা করছিল। তৃষ্ণা যে কত রকম হয় তন্নিষ্ঠা কি জানে না? যেমন আলো, আলো বলতে গেলে সব সময় তার মানে পদার্থবিদ্যার সূত্র অনুযায়ী হয় না, সেটা কি তন্নিষ্ঠার অজানা? জ্ঞানের আলো হয়, শুভ চেতনার উন্মেষও তো আলো। তন্নিষ্ঠা এতটাও আবেগহীন নয়। তন্নিষ্ঠা জানে বুদ্ধি দিয়ে সব কিছুর ব্যাখ্যাও অনেক সময় করা যায় না। ক্ষুধা তৃষ্ণার অনেক রকম ব্যাখ্যাও তো হতে পারে। ব্রততী তাকে সেদিন নরওয়ের লেখক হামসনের লেখা হাঙ্গার উপন্যাসটি পড়ার কথা বলেছিল, যদিও এখনো পর্যন্ত তন্নিষ্ঠার সেটা পড়া হয়ে ওঠেনি। বিয়ের ব্যাপারে বাবাকে দোনামোনা করতে দেখে তন্নিষ্ঠার মনে যেটুকু আশা জেগেছিল, মা সেই আশায় জল ঢেলে দিয়েছিল। ধৃতিমানের বাড়ি কাছেই। তন্নিষ্ঠা দোতলায় উঠে দেবমিতাকে ডাকল, বলল, দেবী, মিষ্টি সোনা বোন আমার, একটিবার ডেকে আনবি ধৃতিমানদাকে। তন্নিষ্ঠার মনে হচ্ছিল সেদিন যেটা কিছুতেই হয়নি, পারেনি তন্নিষ্ঠা, আজ সেই অনুভূতিটা সে ফুটিয়ে তুলতে পারবেই। তার বুকে এখন একটা সত্যিকারের তৃষ্ণার ঢেউ যেন তুফান তুলতে চাইছে। তন্নিষ্ঠা তার বুকের ভেতর বেজে ওঠা তবলার বোলের সাথে তাল মিলিয়ে নিরুচ্চারে গাইছিল, চোখে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, চোখে আমার তৃষ্ণা, আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুরে, চোখে আমার তৃষ্ণা। ধৃতিমানকে সঙ্গে নিয়ে দেবমিতা ঘরের দরজায় এসে দাঁড়াতেই মা সামনে এসে দাঁড়ালেন। কর্কশ কণ্ঠে বললেন, তুমি এসেছ ধৃতিমান, তা ভালোই করেছ। দেবমিতা ধৃতিমানের অন্ধভক্ত। বয়সে কিশোরী হলেও দেবমিতার বুঝতে অসুবিধা হচ্ছিল না যে জেঠিমা তাদের সঙ্গীত শিক্ষার গুরুর প্রতি অপমানজনক আচরণ করছেন। তাকে ঘরে আসতে বলছেন না। চোখ মুখের অভিব্যক্তির মধ্যেও আন্তরিকতা তো দূর স্থান, একটু সৌজন্যবোধ পর্যন্ত প্রকাশ পাচ্ছে না। দেবমিতা অধৈর্য হয়ে উঠছিল, বলল, জেঠিমা, দিদি কোথায়? দিদি তো বলল ধৃতিমানদাকে ডেকে আনতে একটা গানের সুর তোলার ব্যাপারে। মা বলল, আর সুর তোলার দরকার নেই মা, সুর তুলে হবেটা কি, দিদির বিয়ে ঠিক হয়ে গেছে। ও হ্যাঁ ধৃতিমান, এসেছ যখন তোমার কাকার কাছ থেকে মাইনেটা নিয়ে যেও। ধৃতিমান অবশ্যই শেষ মাসের মাইনেটা আর কোনোদিনও নেয়নি।
ধৃতিমানকে সেদিন ওভাবে অপমানিত হতে দেখে তন্নিষ্ঠার হৃদয় অদৃশ্য রক্তহীন ক্ষরণে যেভাবে রক্তাক্ত হয়েছিল, সেটাই হয়তো সত্যিকার গুরু দক্ষিণা ছিল। আচ্ছা বলে মাথা নিচু করে চলে গিয়েছিল ধৃতিমান। তারপর দোতলায় উঠে গান শেখাতে বসেছিল দেবমিতাকে। কি গান শেখাচ্ছে আজ তাকে ধৃতিমান, নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না তন্নিষ্ঠা। সেই যে হলুদ পাখি একদিন গেল উড়ে, জানি না কোন সুদূরে, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন। দেবমিতায় কি বায়না ধরেছে ধৃতিমানের কাছে সেই যে হলুদ পাখি গানটা শেখাতে, নাকি এই যে তন্নিষ্ঠা বিয়ে করে উড়ে যাবে নলপুর থেকে ভবানীপুর, তাই তন্নিষ্ঠাকে উদ্দেশ্য করে ধৃতিমান গানটা গাইছে? ইলেকট্রিক শক খাবার মতো স্থির হয়ে বসেছিল তন্নিষ্ঠা। কতক্ষণ যে বসেছিল একভাবে কে জানে। তারপর এক সময় অবসন্নতা আর ক্লান্তিতে বিছানায় উপুর হয়ে পড়েছিল। তন্নিষ্ঠার মাথার শিরা দপদপ করছিল, অথচ আশ্চর্যের ব্যাপার, এতটা কষ্ট পাবার পরেও তো দিব্যি বেঁচে ছিল তন্নিষ্ঠা। সাজগোজ করে বসেছিল বিয়ের পিঁড়িতে, শুভদৃষ্টি, মালা বদল, সিঁদুরদান সবই তো হয়ে গেল নির্বিঘ্নে। ফুলশয্যায় রাতে জড়িয়ে ধরে আদর করার সময় সুপ্রিয় বলেছিল, একটু যেন অন্যমনস্ক লাগছে ডিয়ার, ঠিকভাবে যেন কনসেন্ট্রেট করতে পারছো না। তা বলছিলাম কি, বিয়ের আগে কারো সাথে প্রেম ট্রেম কিছু ছিল নাকি? তন্নিষ্ঠা ভয় পেয়েছিল। তন্নিষ্ঠা নিজেকে একটু সামলে নিয়ে সাবলীলভাবে বলেছিল, সেরকম কিছু থাকলে তাকে বিয়ে করতাম নিশ্চয়ই। হাহা করে হেসে উঠেছিল সুপ্রিয়, বলেছিল, তাই কি সব সময় হয় তন্নিষ্ঠা? মন দেওয়া নেওয়া খেলা কারো সাথে খেলার পর বিয়েটা কি সব সময় তার সাথেই হয়? তন্নিষ্ঠা তখন মায়ের শেখানো কথা বলেছিল, সেটা ঠিক বলেছেন। বিয়েটা হলো একটা অঙ্কের মতো, ডেবিট ক্রেডিটের হিসেব যেখানে মেলে সেখানে বিয়েটা হয়। সেদিন যখন শূন্য দৃষ্টিতে বিছানার উপর উপুর হয়ে শুয়েছিল তন্নিষ্ঠা, তখন মা ঘরে ঢুকে বলেছিল, হঠাৎ এত শোকের কি হলো তানি? তুমি কি ওই গানের মাস্টার ধৃতিমানকে বিয়ে করার কথা ভেবেছিলে নাকি? তন্নিষ্ঠা বলল, বুঝতেই যখন পেরেছ মা, তাহলে আমার এত বড় সর্বনাশ তুমি করলে কেন? কেন অন্য একটা অজানা অচেনা লোকের সাথে বিয়ে দিতে চাইছো তুমি? মা বলল, তোমার ভালোর জন্য, তুমি সুখে থাকবে বলে। প্রেম ভালোবাসা যে কোনো আবেগের মুহূর্তে জন্ম নিতেই পারে তানি, কিন্তু বিয়ে করে সংসার তার সাথেই করা যায় যে ব্যয়ের হিসেব মেলানোর জন্য আয় করতে পারে। তন্নিষ্ঠা বলল, একজনকে ভালোবেসে তুমি আরেকজনকে বিয়ে করতে বলছো মা? তুমি আমাকে প্রতারণা করতে বলছো নিজের সাথে, ধৃতিমানের সাথে, এবং সেই মানুষটির সাথেও যে অনেক আশা নিয়ে সিঁদুর পরিয়ে নিয়ে যাবে আমাকে। মা বলল, বোকামি করো না তানি, ওই ছেলে কি তোমাকে খাওয়াতে পড়াতে পারবে? কয়েকটা গানের টিউশনি করে আর স্বপ্ন দেখে ওরা কি একদিন বিরাট গায়ক হবে। এটা কি দিবা স্বপ্ন নয়? গায়ক হিসেবে প্রতিষ্ঠা কতজন পায়? ধৃতিমান শুধু নির্বোধ নয়, সে একজন অবিবেচক এবং অত্যন্ত স্বার্থপর। বাড়িতে অসুস্থ মা, বাবা আর কটা দিন পরে রিটায়ার করবে, আর সে কিনা নিজের স্বপ্ন পূরণ করার জেদ ধরে বসে আছে। তুমি একটা মেয়ে হয়ে চাকরিতে ঢুকে পড়লে, আর ধৃতিমান কোনো চাকরির বাকরির চেষ্টাই নেই ওর। আর ভালোবাসার কথা বলছো, সেটা কি একটা বস্তু যে একজনকে দিয়ে দিলে আর কোনো দিন কারোকেই সেটা দেওয়া যাবে না? ভালোবাসা বলতে মাঝে কি বোঝাতে চেয়েছিলেন কে জানে, তবে ফুলশয্যায় রাতে এর একটা মানে খুঁজে পেয়েছিল তন্নিষ্ঠা। সুপ্রিয়র কথাতেই পেয়েছিল। সুপ্রিয় বলেছিল, বিয়ের আগে সুগভীর প্রেমের কোনো সম্পর্ক যদি নাই থাকে তোমার, তাহলে এত আড়ষ্ট হয়ে আছো কেন? আমার সাথে কোঅপারেট করতে কিসের এত দ্বিধা তোমার? সুপ্রিয়কে তখন একটা অদ্ভুত প্রশ্ন করেছিল তন্নিষ্ঠা। বলেছিল, ভালোবাসা মানে কি শুধুই শরীর? তন্নিষ্ঠার আসলে তখন বন্ধুদের কথা খুব মনে পড়ছিল। সত্যি তো, ধৃতিমান তাকে কখনো জড়িয়ে ধরেনি, কিস করেনি। তাহলে সে কি শুধুই একা ভালোবাসতো ধৃতিমানকে? ধৃতিমান তাকে কখনোই ভালোবাসেনি। সুপ্রিয় তন্নিষ্ঠাকে বুকে টেনে নিয়ে বলেছিল, ওরে বাবা, তুমি তো দেখছি দার্শনিক, কিন্তু আমি তো এত লেখাপড়া করিনি। তন্নিষ্ঠা ভাবছিল, সে যদি এই মুহূর্তে এভাবে স্খলিত বসনে ধৃতিমানের বুকের ওপর শুয়ে থাকে, তাহলেও কি তার লজ্জা করতো না? কিন্তু ধৃতিমান কি পারত সুপ্রিয়র মতো প্রতিদিনই এভাবে তাকে বেআব্রু করে ফেলতে? নাকি তার চিবুক স্পর্শ করে গান গাইতো এখন, প্রাণ চায় চক্ষু না চায়,
মরি একই তোর দুস্তর লজ্জা, সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যা এ সজ্জা, মুখে নাহি নিঃস্বরে ভাস। সংকুচিত হয়ে তন্নিষ্ঠা বলল, কি যাতা বলছেন, আপনি কি অশিক্ষিত নাকি? আপনি এমকম পাশ করেছেন? সুপ্রিয় বলল, গ্র্যাজুয়েট অথবা মাস্টার্স করলেই সে বিদ্যাধর অথবা বিদ্যাধরী হয়, এ কথা কে বলেছে তোমাকে? হ্যাঁ, আমি কমার্সের ছাত্র, কিন্তু বাংলা অনার্স নিয়ে কেউ পাশ করলেই যে সে রবীন্দ্রনাথের সব কাব্যগ্রন্থ পড়ে ফেলবে, তার নিশ্চয়তা কি? আমাদের ডিগ্রি আছে বটে, কিন্তু বই তেমন না পড়েও সেটা অর্জন করা যায়। যেমন বিয়েটা করার পরও তুমি সেই আপনিতেই আটকে আছো। তন্নিষ্ঠা নিচু স্বরে বলেছিল, আমি চেষ্টা করব। সুপ্রিয় বলেছিল, আপনি থেকে তুমিতে আসতে চেষ্টা করবে? তবে তার আগে আমি তোমার শরীর ছুঁয়ে ছুঁয়ে মনে পৌঁছানোর চেষ্টা করব। তন্নিষ্ঠার মনে হচ্ছিল সুপ্রিয় বোধহয় তার শরীরটার লোভেই তাকে এত তাড়াহুড়ো করে বিয়ে করল। নিজের শরীরটাকে তখন ঘৃণা করতে ইচ্ছে করছিল তন্নিষ্ঠার শরীরের প্রতি এই আকর্ষণ এখন স্তিমিত হয়ে গেছে সুপ্রিয়র। এখন তার সমস্ত আকর্ষণ তার পদোন্নতির প্রতি। ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে তোলাই এখন তার একমাত্র লিপ্সা। কম পাওয়ারের একটা নার্ভের ওষুধ খেয়ে এখন নিয়মিত ঘুমোতে যায় সুপ্রিয়। তবে তাদের মধ্যে একেবারেই যে কোনো শারীরিক সম্পর্ক নেই তাও ঠিক নয়। যখন তারা মিলিত হয় তখন যেন তন্নিষ্ঠার মনে হয় সুপ্রিয়র চেয়ে তার উন্মাদনা অনেক বেশি থাকে। সেটা কি সারাদিন তন্নিষ্ঠা প্রায় নিষ্ক্রিয় থাকে বলে, নাকি তার মধ্যে অন্য কোনো প্রতিশোধ স্পৃহা কাজ করে? সে যেন শুনতে চায় সুপ্রিয় বলবে, আহ ছাড়ো, আমি আজ আর পারছি না। আর সেটা শোনার পরেও তাকে পিষ্ট করবে তন্নিষ্ঠা, ঠিক যেরকমটা সুপ্রিয় প্রথম প্রথম তাকে দলিত মথিত করেছে। সেদিনও শান্তি পায়নি তন্নিষ্ঠা। আর আজও সুপ্রিয় ঘুমিয়ে পড়ার পর কানে ইয়ারফোন লাগিয়ে তন্নিষ্ঠা ঈর্ষায় দগ্ধ হতে হতে শোনে অন্য একটি মেয়ের সাথে ডুয়েট গাইছে ধৃতিমান। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে। মন 2:30-এর মধ্যে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। স্কুল বাস যেখানে নামিয়ে দিয়ে যায় সেখান থেকে হেঁটে বাড়ি আসতে কয়েক মিনিট লাগে। ওইটুকু সময় মনের মায়ের সাথে কত কথা। মনের সাথে কথা তো তন্নিষ্ঠার এমনিতেও ফুরাতে চায় না। মনই তো তন্নিষ্ঠার এই বৈবাহিক জীবনের সেরা প্রাপ্তি। মন রোজ স্কুল বাস থেকে নামে একমুখ হাসি নিয়ে, কিন্তু আজ মনের মুখ গভীর চিন্তায় আচ্ছন্ন। মন বাস থেকে নামতেই তন্নিষ্ঠা মনের হাত ধরে বলল, কি হয়েছে আমার মন সোনার? মন বলল, ভীষণ প্রবলেম মা, তবে তুমি মনে হয় কিছুই করতে পারবে না। আসলে আমাদের সিস্টেমটাই এরকম। তন্নিষ্ঠা চুপ করে গেল। সিস্টেম? হ্যাঁ, ঠিকই তো বলেছে মন। সিস্টেম থেকে বেরিয়ে আসা এতটাও সহজ নয়। কে পেরেছে সিস্টেম থেকে বেরোতে? তন্নিষ্ঠা নিজে পেরেছিল সিস্টেম থেকে বেরোতে? সে কি এক কাপড়ে বেরিয়ে আসতে পারতো না বাড়ি থেকে? মা তো আর তাকে তালা দিয়ে রাখেনি। অফিস থেকে সেদিন একটু তাড়াতাড়ি বেরিয়েছিল তন্নিষ্ঠা। ম্যানেজার বাবুকে বলেছিল, আমার শরীরটা ভালো লাগছে না স্যার, আজ একটু তাড়াতাড়ি মানে 3:30-এর মধ্যে বেরিয়ে পড়তে চাই। ম্যানেজার বাবু সম্মতি দিয়েছিলেন। সন্দীপ তা কটাক্ষ করে বলেছিল, প্রেমের অ্যাপও আছে, সেটাই বলতে পারতিস তো। তাদের এই বিজ্ঞাপনের অফিস একেবারেই ছোটোখাটো। ম্যানেজার বাবু ছাড়া এখানে এমপ্লয়ি মাত্র 4 জন। যত চাপা স্বরে কথা বলা হোক না কেন, পাশে বসে থাকা সন্দীপ তা সবটাই শুনতে পায়। তাই তন্নিষ্ঠা যখন ফোনে কথা বলেছে ধৃতিমানের সাথে, তখন সন্দীপ তার কানে সেটা গেছে বলাই বাহুল্য। ট্রেনে অথবা বাসে বসে ফোন করলে সহযাত্রীরা শুনতে পায়। বেশিরভাগ মানুষের যে লোকের ব্যাপারে কিসের এত ইন্টারেস্ট বুঝতে পারে না তন্নিষ্ঠা। সন্দীপ তার প্রশ্নের কোনো উত্তর দেয়নি, শুধু একটু হেসেছিল। বেশ কিছুদিন পর তন্নিষ্ঠা অফিসের সবাইকে নিমন্ত্রণ করার পর সন্দীপ তাকে বলেছিল, কি গো তন্নিষ্ঠা, সেদিন তাহলে বিয়ের আগে বরের সাথে আলাপ পরিচয় করতেই বেরিয়েছিলে? তারপর কার্ড বের করে বলেছিল, কিন্তু এখানে তো বরের নাম সুপ্রিয় লেখা আছে। তুমি সেদিন যার সাথে কথা বলেছিলে
অন্য কি একটা নাম বলছিলে বলে যেন মনে হলো। মাথা চুলকে সন্দীপ্তা বলল, কি যেন সৌমেন নাকি, না না বিমান। ভয়ে দম বন্ধ হয়ে আসছিল তন্নিষ্ঠার। 15 দিন পরে তার সুপ্রিয়র সাথে বিয়ে, আর 3 দিন আগে কিনা সে অন্য একজন পুরুষের সাথে নৌকায় চড়ে ঘুরেছে। এসব শুনলে লোকে তো ছিছি করবে, এমনকি তার মা বাবা সম্পর্কেও কি লোকে খারাপ মন্তব্য করতে ছাড়বে? তন্নিষ্ঠা ঢোক গিলে বলল, তুমি কি শুনতে কি শুনেছ তার আমি কি জানি সন্দীপ্তা? আমি সুপ্রিয়র সাথেই ফোনে কথা বলছিলাম। সে আমাকে বাইরে দেখা করতে বলেছিল ঠিকই, কিন্তু আমি তো যেতে পারিনি। ম্যানেজার বাবুকে বললাম না আমার শরীর খারাপ লাগছিল। ম্যানেজার বাবু এবং সন্দীপ্তা দুজনের সাথে মিথ্যাচার করেছিল তন্নিষ্ঠা। বাবা যে এত গর্ব করেন তন্নিষ্ঠাকে নিয়ে, বলেন আমার মেয়ে হলো অগ্নিকন্যা, সততার তেজে সে বলিয়ান। বাবার সে বিশ্বাসের মর্যাদাও তো রাখতে পারেনি তন্নিষ্ঠা। ওই সিস্টেমের বাইরে যেতে পারেনি বলেই তো বিয়ের আগে কটা দিন ধৃতিমানের কাছে গান শিখুক না। বাবার এই কথার উত্তরে মাঝে বলেছিলেন, যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। বিয়ের আগে তোমার মেয়ে গান শেখার নাম করে অন্য একটা পুরুষের সাথে ঢলাঢলি করবে, এসব সৃষ্টি ছাড়া কাণ্ড কি না করলেই নয়। বাবা বলেছিলেন, ও তার মানে তুমি এতদিন এটাই মনে করতে সীমা মেয়ে গান শেখার নাম করে ঢলাঢলি করছে? তাহলে এতদিন চুপ করেছিলে কেন? কেন বাধা দাওনি মেয়েকে? একেবারেই যে বাধা দিইনি সে কথা কে বলল তোমায়? তারপর তন্নিষ্ঠার বিস্ময় আরো খানিকটা বাড়িয়ে দিয়ে মা বলেছিল, তাছাড়া আমি ভেবেছিলাম ছেলেটা ঠিক একটা চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াবে, অথবা অডিশন দিয়ে গানের সুযোগ ঠিকই কোথাও একটা পেয়ে যাবে। কিন্তু আমি এখন সার সত্য বুঝে গেছি ও ছেলের কিছুই হবার নয়। বাবা বলেছিল, কি করে বুঝলে? মা ঠোঁট বেঁকিয়ে বলল, কেন তুমি বুঝতে পারছো না? পেছনে একটা চেনা জানা বড় লোক না থাকলে এইভাবে ঘোরাঘুরি করে কিছুই করা যায় না। বাবা বলেছিল, একদমই না, ভুল জানো তুমি। প্রতিভা থাকলে একদিন না একদিন মানুষ ঠিকই স্বীকৃতি পায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই কথাটা বলিনি তোমায়? মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই রোমহর্ষক জিতে যাওয়ার কাহিনী বাবার কাছে অনেকবার শুনেছে তন্নিষ্ঠা। বাবা এমন গর্বের সঙ্গে সেই কাহিনী পুনঃ পুনঃ বলতেন যে মনে হতো এ যেন বাবারই জয়ের ইতিহাস। বিখ্যাত পত্রিকায় বিখ্যাত লেখক ছাড়া গল্প ছাপানো হয় না। বন্ধুদের এই মত প্রকাশের বিরুদ্ধে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় তার অতসীমামি গল্পটি স্বনামধন্য একটি পত্রিকা অফিসে জমা দেন এবং যথারীতি সেটি প্রকাশিত হয়। পাঠকরাও নতুন লেখককে সাহিত্যের জগতে অত্যন্ত সমাদরের সঙ্গে গ্রহণ করেন। মা বাবাকে থামিয়ে দিয়ে বলল, থাক, আর পুরনো কাসন্তি ঘেটে কাজ নেই। এবার বলবে কে 7 বার অথবা 14 বার ব্যর্থ হয়ে প্রতিষ্ঠা পেয়েছিল। আমার এত কিছু জানার দরকার নেই গো। আমার মেয়ের জীবনটা নিয়ে তো আমি জুয়া খেলতে পারি না। কে কবে কি হবে সে আশায় তো আমি বসে থাকতে পারি না। সে দাঁড়াক, আমি তাকে আশীর্বাদ করছি। ঠিক সময়ে মেয়ের বিয়ে দেওয়াটা আমার কর্তব্য, আর আমি সেটাই করব। সে গ্রাজুয়েট হয়ে গেছে, চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়েছে, এখন তার নিজের সংসার হোক। লেখাপড়া শেষ হবার পরেই মেয়ের বিয়ে দিতে হবে, বিশেষত সেই মেয়ে যখন চাকরি করছে। চিরাচরিত এই ব্যবস্থার বিরুদ্ধে মা যেতে চাননি। আর বাবাও তো প্রতিবাদ করতে পারলেন না সেদিন। মায়ের মুখের ওপর কথা বলার থেকে বাবা কেন নিজেকে গুটিয়ে রাখতেন সব সময়? উত্তরটা ভীষণই সহজ, কারণ এটাও সিস্টেম। ঠাকুমা বলতো, আজ একটু আলুর দম খেতে বড় স্বাদ হয়েছিল রে, কিন্তু তোর মা কি আমায় আলুর দম বেশি করে খেতে দেবে? বলবে আপনার সুগার, বেশি আলু খেয়ে রোগটা কি বাড়াবার স্বাদ হয়েছে? মা, কি অন্যায় কথা বল দেখি তানি। সুগারের ভয়ে এই মরণকালে নিজের খুশি মতো একটু খেতেও পারবো না। মুখের স্বাদ বলেও তো একটা কথা আছে নাকি বলতো? তোর বাবাকেও আমার কিচ্ছুটি বলার উপায় নেই। বউ অন্যায় বলছে বুঝলেও তোর বাপ তাকে কিছুই বলবে না, উল্টে সমর্থন করবে, বুঝেছিস? কিশোরী তন্নিষ্ঠা বলতো, ইস, তুমি হলে বাবার মা, গর্ভধারিণী বলে কথা। তুমি মানা করলে বাবা শুনবে না? তাই কি হতে পারে নাকি কখনো? বাবাকে আগে কথাটা বলেই তো দেখো। ঠাকুমা বলল, না রে দিদি, এটাই হলো জীবনের নিয়ম। বিয়ের আগে ছেলেরা সব মা বলতে অজ্ঞান, আর বিয়ে হলেই তারাই সব বউয়ের ভেড়ুয়া। ঠাকুমা মাঝে মাঝে তন্নিষ্ঠাকে এই কথা বলতো। তন্নিষ্ঠা তখন খিলখিল করে হাসত, কিন্তু ঠাকুমা তো দুঃখ করেই বলতো তাকে কথাটা। এইভাবে অসীম দুঃখবোধ বুকে চেপেই আমাদের ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করতে হয়, মিথ্যাচার করতে হয়। ব্যবস্থা বদলানো নাকি এত সহজ নয়। বাবা ক্ষণে ক্ষণে বলতেন, হাকিম নড়ে, কিন্তু তাই বলে হুকুম তো নড়ে না।
মাই হলেন সংসারের জজ সাহেব। সেই মায়ের আদেশ অগ্রাহ্য করেই প্রিন্সেপ ঘাটে ধৃতিমানকে দেখা করার কথা বলেছিল তন্নিষ্ঠা। অনেক দোনামোনা করে সেদিন ধৃতিমান এসেছিল প্রিন্সেপ ঘাটে, কিন্তু তন্নিষ্ঠাকে জোর গলায় বলতে পেরেছিল ধৃতিমানকে, আমি যখন তোমাকে মন দিয়েছি সেক্ষেত্রে তোমাকেই বিয়ে করব। পরিবর্তে ধৃতিমানের কথা শুনে অপমানে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল তন্নিষ্ঠা। এই কি সেই ধৃতিমান যে তাকে রবীন্দ্রনাথের কবিতার গানের দার্শনিক ব্যাখ্যা করে? দুটো মানুষ কি এক? দার্শনিকরা কি দায়িত্ব নিতেই ভয় পায়? রুখে দাঁড়ানোর সাহস নেই? ভাঙতে পারে না অচলায়তন? তারা কি কেবল তাদের মানসীর হাত ধরে শুধুই আবৃত্তি করতে পারে? পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। প্রিন্সেপ ঘাটে তন্নিষ্ঠার আগে ধৃতিমান পৌঁছে গিয়েছিল। তন্নিষ্ঠা আসতেই ধৃতিমান বলেছিল, তোমার দরকারি কথা পরে হবে খন, আগে চলো তো একটু নৌকা বিহার করে আসি। হাতে হাত রেখে স্বপ্নাবিষ্টের মতো নৌকায় বসেছিল তন্নিষ্ঠা। প্রকৃতির নিসর্গ শোভা আর ধৃতিমানের শান্ত চাহনি সত্ত্বেও মনটা বারবার বিদ্রোহ করে উঠছিল। তন্নিষ্ঠা থাকতে না পেরে বলেছিল, আমাকে যে তুমি ভালোবাসো সে কথা অস্বীকার করতে পারবে ধৃতিমানদা? ধৃতিমান মৃদু স্বরে গান গাইছিল, সেই যে হলুদ পাখি বুড়ো মাঝির নৌকায় বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নূপুর, চলে গেল স্রোতে ভেসে জানি না কোন দূর দেশে, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন। ধৃতিমান এই অবধি গাওয়ার পর আর চুপ করে থাকতে পারেনি তন্নিষ্ঠা। বলেছিল, স্রোতে ভেসে চলে যেতে চাই না বলেই তো তোমায় ডেকেছি ধৃতিমানদা। তোমার গায়ক হবার চেষ্টার পথে আমি কখনোই বাধা হয়ে দাঁড়াবো না। তাছাড়া কি করে তুমি ভুলে যাচ্ছ যে আমি চাকরি করি? ধৃতিমান ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে বলেছিল, সংসার করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় তানি। আজ যদি তোমার ইনকামের ভরসায় ঘর বাঁধি তাহলে কাকিমা অত্যন্ত অসন্তুষ্ট হবেন। আর আমার বাবা মা, তারাও কি কোনোদিন আমাদের গৃহদেবতার সেবার দায়িত্ব তোমার হাতে তুলে দিতে পারবেন? ভ্রু কুঞ্চিত করে তন্নিষ্ঠা বলেছিল, মানেটা ঠিক বুঝলাম না। ধৃতিমান বলল, কেন তানি, তুমি জানো না আমরা ব্রাহ্মণ? আমার মা কখনোই কায়স্থ বাড়ির মেয়েকে বরণ করে ঘরে তুলতে চাইবেন না। তন্নিষ্ঠার সারা গা রাগে রিরি করছিল। তন্নিষ্ঠা যেখানে অর্থের প্রয়োজন অস্বীকার করে মায়ের হিসেব নিকেশকে তুচ্ছ করে ঘর বাঁধতে চাইছে, সেখানে ধৃতিমান কিনা মায়ের একটা কুৎসিত ধারণাকে সাপোর্ট করে নিজের ভালোবাসার মানুষকে অস্বীকার করতে চাইছে। নিজের উদার দার্শনিক তত্ত্ব যে লোকটা মাকেই বোঝাতে অসমর্থ, এরকম একটা অপদার্থ মানুষকে সে ভালোবেসেছে, এ কথা ভাবতেই মাথায় যেন আগুন জ্বলছে তন্নিষ্ঠার। তন্নিষ্ঠা বলল, শুধু কি তোমার মা বাবা, নাকি তুমি নিজেই বিশ্বাস করো যে জাত কুল বংশ মেনেই বিয়েটা করা উচিত? অবশ্য প্রেম যখন তখন যে কারো সাথে করা যায়, তাই তো তুমি একটা ভণ্ড। এই মুহূর্তে আমি বাড়ি ফিরতে চাই। ধৃতিমান বলল, তুমি আমাকে ভুল ভাবছো। বিয়ে করলে হয়তো আরো বেশি ভুল বুঝবে, ভাববে তোমার ঘাড়ে বসে খাবো বলেই আমি তোমাকে বিয়ে করেছি। বাস্তব আর প্রেমের ভাবালুতার মাঝে বিস্তর ফারাক, অনেকটা ব্যবধান। তন্নিষ্ঠার বিরক্ত লাগছিল, অসহ্য লাগছিল। ধৃতিমানকে তখন একটা ভীতু কাপুরুষ ছাড়া তার অন্য কিছু মনে হয়নি। মনে হয়েছিল এতই যখন দ্বিধা, তখন কি দরকার ছিল সবসময় তার প্রতি এত অতিরিক্ত কেয়ার দেখানোর? সিস্টেমের কথা শুনেই ভয় পেয়ে গেলে তো? ভাত খেতে বসে প্রশ্ন করল মন। না, ভয় পাবো কেন? আমি আমার মনকে খুশি দেখার জন্য সবকিছুই করতে পারি, তন্নিষ্ঠা বলল। মন বলল, তাহলে তুমি পারবে কেয়াদিকে আবার স্কুলে ভর্তি করে দিতে? কেয়ার বাবা নেশা বা ভাং করে, যা রোজগার করে তার অর্ধেকের বেশি টাকা ওই মদ খেয়ে উড়িয়ে দেয়। বাসন ধুতে ধুতে, ঘর মুছতে মুছতে নাগারে বকবক করত কেয়ার মা।
বলতো মানুষটারই সব ভালো গো বৌদি, কিন্তু ওই যে 14 বছর বয়স না হতেই চায়ের দোকানে কাজ করতে গিয়ে নেশা করা ধরে নিল, তাতেই সব শেষ হয়ে গেল। শাশুড়ি আমাকে বলল, বৌমা এই গ্রাম ছেড়ে তুমি কলকাতায় চলে যাও, তোমার মামা শ্বশুর গোডাউনের দারোয়ানের চাকরি ঠিক করে দিয়েছে, কিন্তু কলকাতায় এসেও তো একই অবস্থা, সংসারে মোটেই টাকা দিতে চায় না। আমি একা আর কত টানি বলো তো, ভাবছি মেয়ে মাধ্যমিক অবধি পড়েছে, অনেক হয়েছে। তনিষ্ঠা আশ্চর্য হয়ে বলল, আমার কেয়াকে স্কুলে ভর্তি করার সঙ্গে সিস্টেম ভাঙার প্রসঙ্গ আসছে কোথা থেকে? মুন বলল, আসছে মা, আসছে। কেয়া যেহেতু গরিব ঘরে জন্মেছে, তাই তাকে লোকের বাড়ি কাজ করে খেটে খেতে হবে, আর সেই সুযোগে আমরা এই যে মধ্যবিত্ত সুবিধাভোগী শ্রেণী, আমরা তো ওদের শোষণ করছি, তাই না? এটাই তো সিস্টেম। আমরা কি একজন মানুষের পাশেও দাঁড়াতে পারি না মা? কেয়ার জন্য এটুকু অ্যাফোর্ড করার ক্ষমতা কি আমাদের নেই? আমার যদি একটা দিদি থাকতো তাহলে তুমি কি করতে? কিন্তু তুমি সিস্টেমের বাইরে যেতে পারবে না, তাহলে যে আমাদের কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে, ওই ত্যাগেই আমাদের যত দ্বিধা, এত অস্বস্তি। তনিষ্ঠার স্বর হঠাৎ কঠিন হয়ে গেল। বলল, তুমি পারবে ত্যাগ করতে? কেয়ার কাজগুলো আমার সাথে ভাগ করে করতে পারবে? তোমার বাবা মেনে নেবে? তোমার বাবা মেনে নেবে? তার টাকাতেই তো সংসারটা চলছে। মুন বলল, শুধুমাত্র বাবার ভরসায় সংসার কেন চলবে মা? আমরা তো এখন আর ভবানীপুরের বাড়িতে নেই। তুমি তো তোমার পুরনো বন্ধু অথবা সহকর্মীদের সাথে যোগাযোগ করতে পারো, গানে টিউশনি করতে পারো। মামু আমায় বলছিল তোমার গানের স্যার নাকি বিরাট গায়ক। তুমি যদি এখন একটু ট্রাই করো, তুমি পারবে মা। আজকাল কত গানের ফাংশন হয়। তনিষ্ঠা বলল, চুপ করো, খুব বড় বড় কথা বলতে শিখেছ দেখছি। আমার এখন কত বয়স হলো খেয়াল আছে? প্রায় 34 বছর। মুন বলল, এত বয়স করো না তো মা, এইটাই হলো বাঙালি মেয়েদের দোষ। বয়সের দোহাই দিয়ে নিজেকে গুটিয়ে রাখো। ইউ আর স্টিল ইয়াং এনাফ। এই সবে কিছুদিন কেয়াকে দিয়ে সংসারের যাবতীয় কাজ করিয়ে একটু আরামে আছে তনিষ্ঠা। তার মধ্যে এই মেয়ে এলো তাকে জ্ঞান দিতে। বিয়ের আগে মা বাবা ধৃতিমান, আর বিয়ের পরে শ্বশুর শাশুড়ি স্বামী সকলেই যখন জ্ঞান দিয়েছে, তখন মেয়েই বা তাকে ছেড়ে দেবে কেন? কিন্তু তনিষ্ঠাই বা এত সহজে হার মানবে কেন ওইটুকু মেয়ের কাছে? বলল, কিন্তু কেয়া তো যথেষ্ট হ্যাপি, বেশ খুশি মনেই তো গান গাইতে গাইতে কাজ করে কেয়া, তুমি শোনোনি? মুন ঠোঁট ওল্টালো, বলল, তাতে কি প্রমাণ হয় মা? গান গাইতে গাইতে কাজ করলে তো আর ওর ভেতরের অতৃপ্তিটা মিথ্যে হয়ে যায় না? কেয়াদি নিজে আমাকে বলেছে তার খুব ইচ্ছে ছিল সে অনেক লেখাপড়া করবে। এই তো 1 মাস আগেই কেয়াদির রেজাল্ট বেরিয়েছে, আমাকে দেখিয়েছে কেয়াদি। আমি শিওর যে ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়লে কেয়াদি দারুণ রেজাল্ট করবে, ডাক্তারিতে চান্সও পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা একজন এফিশিয়েন্ট ডক্টরের সার্ভিস থেকে ভবিষ্যতে বঞ্চিত হব। কিন্তু একটা তাৎক্ষণিক সুখের কথা ভেবে আমরা এই সব সামাজিক দায়িত্বকে অস্বীকার করি। বন্ডিং কি শুধু ব্লাড রিলেশন আর আইনগত সম্পর্কগুলোর মধ্যে আটকে থাকবে মা? কেয়ার ওপরে যেন রাগ ধরছে তনিষ্ঠার। সে তো তাকে কাজে রাখতে চায়নি। কেয়ার মাই তো তাকে হাতে পায়ে ধরে কেয়াকে কাজে রাখার জন্য জোর জবরদস্তি করেছিল। তোমাদের চিনি বলেই তো বলছি বৌদি, অন্য কোনো বাড়িতে কাজ করতে পাঠালে যদি আমার মেয়েটা বিপদে পড়ে। কেয়াকে আজ রেখে যথেষ্ট সামাজিক দায়িত্ব পালন করছে বলেই তো ধারণা ছিল তনিষ্ঠার। অথচ মুন তাকে সুবিধাবাদী বলল। মুন আজ তাকে ধৃতিমানের কথাও তো বলল। ভাই মুনকে বলেছে ধৃতিমানের কথা, কিন্তু ভাইও তো সেদিন মায়ের সাথে ধৃতিমানের গায়ক হবার স্বপ্ন নিয়ে ঠাট্টা তামাশা করতে ছাড়েনি। আজ যেই ধৃতিমান গায়ক হয়ে গেল, অমনি ভাগ্নিকে তার কথা বলেছে। মানুষ যে কি করে এত হিপোক্রিট হয় তনিষ্ঠার মাথাতেই ঢোকে না। তরিদাহত হয়ে বসে আছে তনিষ্ঠা। তনিষ্ঠার মনে হচ্ছিল তার ফুসফুস যেন ফুটো হয়ে গেছে, আর এখনই সেটাকে রিপু করা প্রয়োজন। মুঠো ফোন নিয়ে ফেসবুক খুলল তনিষ্ঠা, দেখলো অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, তার মধ্যে ধৃতিমান ভট্টাচার্যও আছে। ধৃতিমান কি তার পুরনো প্রেম একবার ঝালিয়ে নিতে চায়? রিকোয়েস্ট রিমুভ করতে গিয়েও থমকে গেল তনিষ্ঠা। মনে হলো দেখাই যাক না কি বলতে চায় ধৃতিমান। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার কিছুক্ষণের পরেই ডোরবেল বেজে উঠল। তনিষ্ঠা বুঝতে পারছে কেয়া এলো। ফোন রেখে দরজা খুলে দিল তনিষ্ঠা। কেয়া রান্নাঘরে ঢুকে এঁটো বাসন ধুতে বসলো। এরপর কেয়া আটা মাখবে। কেয়া রুটি বেলতে শুরু করলে তনিষ্ঠা গ্যাসের সামনে দাঁড়িয়ে রুটি সেঁকবে। রুটি হয়ে গেলে তড়কা বসাবে কেয়া। উদাস চোখে হাতে ফের ফোন নিয়ে বসলো তনিষ্ঠা।
ধৃতিমান এখন বড় গায়ক। তার নাম আর ছবি ব্যবহার করে অন্য কোনো লোক তন্নিষ্ঠাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি তো? এইসব হাবিজাবি কথা ভাবছিল তন্নিষ্ঠা। হঠাৎই দেখল মেসেঞ্জারে একটা ভয়েস মেসেজ ঢুকেছে। তন্নিষ্ঠা সেই ভয়েস মেসেজ খুলতে ধৃতিমানের গলা শুনতে পেল। খালি গলায় গান গাইছে ধৃতিমান। সেই যে হলুদ পাখি, ভাঙা মন্দিরেতে গুপ্ত ধনের খোঁজ, দৌড়ি সীমানার হাত ছানি রোজ রোজ। তন্নিষ্ঠা গান বন্ধ করে টাইপ করল, যে সম্পর্ক তোমার জন্যই ভেঙে গেছিল সেখানে কি গুপ্তধন খুঁজতে চাও তুমি? ধৃতিমান টাইপ করল, তোমাকে একবার দেখতে ভীষণ ইচ্ছে করছে তানি। আমি জানি তুমি খুব সুখী, তোমার স্বামী তোমাকে খুব খুব সুখে রেখেছে। তবু মাঝে মাঝে অসময়ে একটু সমুদ্র স্নানে যেতে মন্দ লাগে না কিন্তু, তাই না? তন্নিষ্ঠা লিখল, আমার স্বামী তার পরিবারের প্রতি অত্যন্ত অ্যাফেকশনেট, সেই সঙ্গে একটু অ্যাম্বিশিয়াস ও বটে। সেটাও তো আমাদের মানে পরিবারের জন্যই। হ্যাঁ, অবশ্যই আমি আমার স্বামী আর মেয়েকে নিয়ে যথেষ্ট সুখী। তুমি কি আমাকে দ্বিচারিণী হবার পরামর্শ দিচ্ছ? ধৃতিমান লিখল, আমি কি ফোন করতে পারি? একঘেয়ে সংসার করতে করতে সত্যি যেন আজ খুব দমবন্ধ লাগছে তন্নিষ্ঠার। অন্যরকম একটা খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে সত্যি খুব ইচ্ছে করছে। তন্নিষ্ঠা লিখল, হ্যাঁ। তন্নিষ্ঠা অনুমতি দেবার সাথে সাথেই কল করেছে ধৃতিমান। ফোন ধরে তন্নিষ্ঠা চাপা গলায় বলল, কি ব্যাপার ধৃতিমান দা, আমার সাথে হঠাৎ পরকীয়া সম্পর্কে জড়াতে চাইছো কেন? বিয়েটাই বা করছো না কেন? ধৃতিমান বলল, কোণে জুটছে না তো। খিলখিল করে হেসে উঠেছে তন্নিষ্ঠা। কি যে বলো, সেদিন পেপারে পড়ছিলাম তোমাকে বিয়ে করার জন্য মেয়েদের নাকি লাইন পড়ে গেছে। কেয়া এসে দাঁড়িয়েছে তন্নিষ্ঠার সামনে। তন্নিষ্ঠা বিরক্ত হয়ে কেয়ার দিকে তাকালো। কেয়া বলল, আমি আজ একাই করে নেব কাকিমা, তুমি এখন তোমার বন্ধুর সাথে কথা বলছো। তন্নিষ্ঠা বলল, একাই করে নিতে পারলে আমাকে ডাকতে এলি কেন? কেয়া চলে গেল। ধৃতিমান বলল, ইস, আমি তোমাকে অসময়ে ফোন করলাম। ঠিক আছে তানি, তুমি যাও, দেখো মেয়ে কি বলছে, আমি না হয় পরে ফোন করব। তন্নিষ্ঠা বলল, আরে ছাড়ো তো, ও আমাদের কাজের মেয়ে, তুমি বলো কি বলছিলে। ধৃতিমান বলল, আমি যে এখনো বিয়ে করতে পারলাম না তানি, তার জন্য তো তুমিই দায়ী। বলেই খালি গলায় গেয়ে উঠল ধৃতিমান, ও যে চিটে গুড়ে পিঁপড়ে পড়লে লড়তে চড়তে পারে না। আবার খিলখিলিয়ে হেসে উঠেছে তন্নিষ্ঠা। কিছু বলার আগেই দেখল সামনে আবার কেয়া। কাকিমা, গ্যাস ফুরিয়ে গেছে, আমি নিজে লাগিয়ে নেব নাকি তুমি আসবে? গা পিত্তি জ্বলে যাচ্ছে তন্নিষ্ঠার। মেয়েটা কি ইচ্ছে করে বারবার তার সামনে আসছে? রাগে গাল দুটো গরম হয়ে গেছে তন্নিষ্ঠার। বলল, একটা কাজ করতে গিয়ে তোকে যদি এতবার জিজ্ঞাসা করতে হয় তাহলে তো তোকে কাজে রাখাই দায় হবে দেখছি। ছলছল করে উঠেছে কেয়ার চোখ। তন্নিষ্ঠা পা দুটো ঢেকে সংকুচিত হয়ে বসল। কেয়া কি এখনই কেঁদে কেটে তার পা ধরতে আসবে নাকি? এসব মেয়েদের কিছু বিশ্বাস নেই। সাংঘাতিক নাটক করতে পারে এইসব মেয়েরা। অশিক্ষার অজ্ঞতা এদের সমস্ত মান অপমান বোধকেই ভোঁতা করে দেয়। শুধু ছোক ছোক করে সন্ধান করে বেড়ায় ঝালমুড়ি খাবার মতো মানুষের গোপন খবর। এই মেয়ে আবার নাকি লেখাপড়া করবে, যত সব। কেয়া চলে যেতে তন্নিষ্ঠা দেখল ফোন কেটে দিয়েছে ধৃতিমান। একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে তাকে, হারালো সে সোনালি দিন, সবুজ ইচ্ছা স্বপ্ন রঙিন, ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন, সেই যে হলুদ পাখি। তন্নিষ্ঠা অনুভব করছিল ঠিক তার মতোই ধৃতিমানও তার মনের মধ্যে শূন্যতা অনুভব করে। তার প্রতিষ্ঠা, অর্থ, নাম, যশ অথবা খ্যাতি কোনো কিছুই তাদের সে বিরহের ক্ষতে মলম লাগাতে পারেনি। তন্নিষ্ঠা মেসেজ করল, কিচ্ছু হারায়নি ধৃতিমানদা, বাইরেটা বুড়িয়ে গেলেও ভেতরটা তো সবুজ আছে এখনো। তুমি একদিন এসো আমার বাড়িতে, অনেক গল্প করা যাবে। এই ফোনে কথা বলে মন ঠিক তৃপ্ত হয় না। আমারও খুব ইচ্ছে করে তোমাকে একবার সামনাসামনি দেখতে। ধৃতিমান লিখল, বাহ, ভালো তো, তোমার স্বামী এবং মেয়ের সাথেও আলাপ করা যাবে। আখির কোণে কোণে হাসল তন্নিষ্ঠা। ধৃতিমান আজও ঠিক তেমনই রয়ে গেল, পেটে খিদে মুখে লাজ। মনের গোপন ইচ্ছে ধৃতিমান তার সাথে একান্তে কিছুক্ষণ থাকবে, গল্প করবে, হাতে হাত রেখে গান গেয়ে সময় কাটাবে। অথচ সেই কথাটা মুখে স্বীকার করতে লজ্জা। স্বামী আর মেয়ের উপস্থিতিতে তারা কি ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে পারবে? মুনের বাবাই তো গল্প করবে বর্তমান সরকারের অপদার্থতা আর বাজারের মূল্যবৃদ্ধি নিয়ে।
ভালো লাগবে ধৃতিমানের সেসব কথা? সুপ্রিয় আর ধৃতিমান তো সম্পূর্ণ আলাদা। সুপ্রিয় হলো ঘোর বস্তুবাদী, ললিত কলা সম্পর্কে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। অন্যদিকে মুন অটোগ্রাফ চাইবে, খান দশেক সেলফি তুলবে, গান শুনতে চাইবে, আর এই হট্টগোলের মাঝে তন্নিষ্ঠা ব্রাত্যই থাকবে। তাকে তখন রান্নাঘরে থাকতে হবে অতিথিকে চা জলখাবারের যোগান দিতে। ধৃতিমান সেসব লুচি পকোড়া অথবা ফিশ ফ্রাই খেতে আদৌ আগ্রহী কিনা সুপ্রিয় জানতে চাইবে না। তন্নিষ্ঠাই তো জানে কি খেতে ভালোবাসে ধৃতিমান। সে তো সুপ্রিয়র মতো ওই সব তেলে চুপচুপে খাবার খেতে পছন্দ করে না। সে এক গ্লাস ঘোল পেলেই সন্তুষ্ট, আর সন্ধ্যার সময় এলে ধৃতিমানের চাই 1 কাপ গরম কফি। তন্নিষ্ঠা লিখল, শনি রবিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন তুমি আসতে পারো। সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমি ফ্রি থাকি। মেসেজটা পড়ে ধৃতিমান নিশ্চয়ই বুঝতে পারবে তন্নিষ্ঠা তার সাথে গোপনে দেখা করতে চায়, স্বামী আর মেয়ের অনুপস্থিতিতে। কথাটা ভাবতেই একটা যুবতী লজ্জা যেন তন্নিষ্ঠাকে ঘিরে ধরল। আমার হয়ে গেছে কাকিমা, এবার আসি তাহলে। কেয়া তাকিয়ে আছে তন্নিষ্ঠার মুখের দিকে, নিষ্পলক চাহনি। আরক্ত মুখে ঘাড় নাড়ল তন্নিষ্ঠা। সামনে থেকে চলে যাবার সময় আরও একবার ঘাড় ঘুরিয়ে কেয়া তাকালো তন্নিষ্ঠার দিকে। কেয়া কি কিছু বুঝতে পারছে? বিয়ের আগের কোনো গোপন প্রেমিকের সাথে তন্নিষ্ঠা গোপনে বার্তা বিনিময় করছে। এসব বোঝার বিষয়ে এরা খুবই পারদর্শী হয়। লেখাপড়া ওসব সাধনার জিনিস। এরা ওস্তাদ হয় কুটকাচারি করতে। যতই হোক বস্তির মেয়ে তো, ঝগড়া করতে আর ঝগড়া লাগিয়ে দিতে এরা সবচেয়ে দক্ষ। অভাবের সংসারে ভালোবাসার, শ্রদ্ধা বোধের কোনো বন্ধনই তো থাকে না। চিন্তার জাল ছিন্ন করে একটা মেসেজ ঢুকলো তন্নিষ্ঠার ফোনে। কাল শুক্রবার, কালকে যদি যাই 11:30 নাগাদ, কোনো অসুবিধে নেই তো? তন্নিষ্ঠা একটা হাসি মুখের ইমোজি পাঠিয়ে দিল, সঙ্গে একটা গোলাপ ফুলের ছবি। রাতে সুপ্রিয় কাছে ডাকলো তন্নিষ্ঠাকে। তন্নিষ্ঠা আজ বন্য আর জঙ্গলি বিড়ালের মতো উদ্দাম করতে পারল না। দুগ্ধপোষ্য শাবকের মতো আদুরে ভঙ্গিতে ধরা দিল সুপ্রিয়র কাছে। অনেকদিন পর সেই নতুন বউয়ের মতো তন্নিষ্ঠার লাজুক ভঙ্গি সুপ্রিয়র মধ্যেও যেন নবযৌবনের সঞ্চার করছিল। আর তন্নিষ্ঠার মন জুড়ে তখন শুধুই ছিল ধৃতিমানের সাথে তার আগামীকাল দেখা হবার রঙিন উচ্ছ্বাস। 11টার মধ্যেই সাজগোজ করে রেডি হয়ে গেছে তন্নিষ্ঠা। ঠিক 11:30টার সময় ডোরবেল বেজে উঠল। সে বেলের শব্দে যেন ভালো লাগার ভূমিকম্প অনুভব করল তন্নিষ্ঠা। ধীর পায়ে সোফা থেকে উঠে সে দরজা খুলে দাঁড়ালো। ধৃতিমান হাসছে, বলল, ঘরে আসতে বলবে না? তন্নিষ্ঠা দেখল ধৃতিমানের হাতে একটা শাড়ির প্যাকেট, বলল, এসো। ঘরে ঢুকে সোফায় বসার আগে ধৃতিমান শাড়ির প্যাকেটটা ধরিয়ে দিল তন্নিষ্ঠার হাতে। তন্নিষ্ঠা বলল, এটা আনার কি দরকার ছিল? ধৃতিমান বলল, অবশ্যই দরকার ছিল, তোমার বিয়েতে তো আমি কোনো উপহার দিতে পারিনি। তন্নিষ্ঠা বলল, তুমি আমাকে গান শিখিয়েছ কত যত্ন করে, সেটাই কি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার নয়? ধৃতিমান বলল, স্বামীর সাথে যখন বেড়াতে যাও সমুদ্র তীরে অথবা পাহাড়ে, তখন নিশ্চয়ই তাকে গান শোনাও। বাই দ্য বাই, তোমরা কি প্রতি উইকেন্ডে বেড়াতে যাও? তাই আমাকে উইকডেস দেখে আসতে বলেছ? তন্নিষ্ঠার মনের মধ্যে সহস্র ঝাড় লণ্ঠন জ্বলে উঠেও যেন নিভে গেল, যেন তেলবিহীন ছিল সেগুলো। সেরকমই মনে হলো তন্নিষ্ঠার। ধৃতিমানের তাহলে আর তেমন কোনো আগ্রহ নেই তার প্রতি। ধৃতিমান শুধু তার স্বামী আর সংসারের মামুলি গল্প শুনতে চায়। তন্নিষ্ঠা তাহলে তাদের নিভৃত মুহূর্তগুলো নিয়ে এতক্ষণ মিথ্যেই কল্পনার জাল রচনা করেছে। নিজের অজান্তেই কাজলের গণ্ডি লঙ্ঘন করে চোখের কোল ছাপিয়ে জল গড়িয়ে পড়ল তন্নিষ্ঠার গাল বেয়ে। এ কি তানি, তুমি কাঁদছো কেন? বলতে বলতে দুহাত দিয়ে তন্নিষ্ঠার গালের ওপর ঝরে পড়া মুক্তগুলোকে মুছিয়ে দিল ধৃতিমান। তন্নিষ্ঠার মনে হলো তার সমস্ত চৈতন্য বিবশ হয়ে পড়ছে, ভেঙে পড়ছে সমস্ত প্রতিরোধ। তন্নিষ্ঠার বুকের ভেতর তখন পাগল করা অনুভূতি। তন্নিষ্ঠা আজ সমস্ত অনুভূতি একত্রিত করে গাইছে। ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়, মনকে সুদূর শূন্যে ধাওয়ায়, অবগুণ্ঠন যায় যে উড়ে, চোখে আমার তৃষ্ণা। বেসামাল হয়ে গেল ধৃতিমানও। তন্নিষ্ঠাকে কাছে টেনে নিয়ে চুম্বনে চুম্বনে তাকে ভরিয়ে দিতে লাগলো, যেন এটুকুর জন্যই এতদিন অধীর আগ্রহে তৃষিত নয়নে অপেক্ষা করছে ধৃতিমান। হঠাৎই যেন সে সময় পাগলা ঘণ্টির মতো ডোরবেল বেজে উঠল। কারো দরজা খুলে দেবার তোয়াক্কা না করেই সশব্দে খুলে গেল দরজা। ধৃতিমান ঘরে ঢোকার পর দরজা লক করতে ভুলে গেছিল তন্নিষ্ঠা।
কেয়াকে দেখে নিজের স্খলিত বর্ষণ ঠিক করল তন্নিষ্ঠা। বিস্রস্ত আর বিধ্বস্ত কেয়া তখন ঘরে দণ্ডায়মান আগন্তুকটিকে দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেছে। এতক্ষণের আবেগ কাটিয়ে উঠে বাস্তবে ফিরেছে তন্নিষ্ঠা। ভয় জমেছে তার চোখে, স্বামী আর মেয়ের কাছে ছোট হয়ে যাবার আশঙ্কা, সমাজের চোখে দুশ্চরিত্রা তকমা পাবার আতঙ্ক, নিজের পরিবারকে হারিয়ে ফেলার বেদনা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে তন্নিষ্ঠাকে, পিষে মেরে ফেলতে চাইছে। সম্বিত ফিরতে তন্নিষ্ঠা দেখল দরজা থেকে চলে যাবার জন্য পিঠ ফিরিয়েছে কেয়া। তন্নিষ্ঠার মনে হলো তাকে হাতে নাতে ধরে ফেলার জন্যই তককে তককে ফাঁদ পাচ্ছিল কেয়া। তন্নিষ্ঠা ডাকল, শোন এদিকে, কি জন্য এসেছিলি তুই এখন? তোর তো এ সময় আসার কথা নয়। কেয়া আবার দরজার দিকে মুখ ফেরালো। কেয়ার গালের ওপর শুকিয়ে আসা জলের দাগ। বলল, মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে কাকিমা, হাসপাতালে ভর্তি আছে, অনেক রক্ত লাগবে, ওষুধ লাগবে, অপারেশন করতে হবে। নার্স দিদি বলেছে অন্তত 10,000 টাকা জোগাড় করে নিয়ে আসতে। সত্যি হাসপাতালে ভর্তি আছে কেয়ার মা, নাকি মেয়েটা সুযোগ বুঝে ব্ল্যাকমেল করে টাকা চাইছে? তন্নিষ্ঠা ধৃতিমানের দিকে তাকালো। ধৃতিমান পকেট থেকে তার ওয়ালেট বের করেছে। হাতের মুঠোয় যে কটা 500 টাকার নোট উঠে এলো ছুঁড়ে ফেললো কেয়ার পায়ের কাছে। টাকাগুলো নিঃশব্দে কুড়িয়ে নিয়ে কেয়া ছুটল সিঁড়ির দিকে। কেয়ার মনে হলো লিফটের চেয়ে আরও দ্রুত গতিতে সে পৌঁছতে পারবে সিঁড়ির নিচে। শনিবার কেয়া আর কাজে এলো না। এটাকে স্বাভাবিক মনে করল তন্নিষ্ঠা। সে আগেই ঘুম থেকে উঠে সমস্ত কাজ সারতে লাগলো। সুপ্রিয় অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি হঠাৎ ঘুম থেকে উঠে ঝাড় দিচ্ছ কেন? কেয়া কি কাজ ছেড়ে দিল নাকি? তোমাকে কি কিছু বলেছে? কাল রাতে আমাকে তো কিছু বলেনি। তন্নিষ্ঠা বলল, বলতে ভুলে গেছি গো, গতকাল কেয়ার মায়ের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তি আছে ওর মা। কাল 12টার সময় কেয়া এসেছিল, টাকা নিয়ে গেছে। কত টাকা দিয়েছ তুমি কেয়াকে? তুমি যে বললে সংসার খরচের জন্য ব্যাংক থেকে টাকা তুলে আনতে, টাকা নাকি তোমার কাছে নেই বলছিলে, হাত খালি নাকি তোমার? আরে না না, আমি ওরকম বলেছিলাম। 7,000 টাকা ছিল আমার কাছে, সেখান থেকে কেয়াকে 5,000 টাকা দিয়েছি। হাত খালি বলতে কি একেবারেই খালি থাকবে নাকি? ও সব শাড়ির তলায় অনেক লুকোনো টাকা থাকে আমার। তুমি দেখছি এখনো একটু সংসারই হলে না। আচ্ছা বেশ, বুঝলাম। হাসতে হাসতে সুপ্রিয় বলল, আজ শনিবার, মুনের স্কুল আজ ছুটি। মুন বলল, আজ দুপুরে কেয়াদির মাকে দেখতে হাসপাতালে যাবে মা? সুপ্রিয় বলল, না মুন, ও সব সরকারি হাসপাতালে অনেক নোংরা থাকে, তোমরা আনইজি ফিল করবে মা। আমি বরং অফিস থেকে ফেরার পথে দেখতে যাব একবার। তন্নিষ্ঠার হাত পা ঠান্ডা হয়ে গেল। মেরুদণ্ড বেয়ে ভয়ের চোরা স্রোত নামতে লাগলো। জিভ জড়িয়ে আসছিল তন্নিষ্ঠার। কোনো রকমে বলল, তুমি দেখতে যাবে কেয়ার মাকে? সুপ্রিয় বলল, হ্যাঁ, ওরা মা মেয়ে কাজ করতো আমাদের বাড়িতে, এটুকু করা তো আমাদের ডিউটি। সারাদিন জল ছাড়া আর কিছু খেতে পারল না তন্নিষ্ঠা। হাসপাতালে অসুস্থ মা আর সব রোগী, নার্স, আয়া, ডাক্তার সবার সামনে দাঁড়িয়ে কি তন্নিষ্ঠার কীর্তি কাহিনী, ধৃতিমানের কথা হেসে হেসে গল্প করবে কেয়া সুপ্রিয়র কাছে? হয়তো এর জন্য আরও কিছু বকশিশও চেয়ে নেবে কেয়া তার বাবুর কাছে। অনেক রাত করে বাড়ি ফিরল সুপ্রিয়। বাবাকে দরজা খুলে দিতে ঝড়ের বেগে দৌড়ে গেল মুন। তন্নিষ্ঠা হাঁটুতে জোর পাচ্ছে না একদম, স্থবির হয়ে বসে রইল সোফায়। সুপ্রিয় ঘরে ঢুকতে মুন বলল, মাসি কেমন আছে বাপি? সুপ্রিয় সোফায় বসে মাথা নাড়ল। বেঁচে নেই কেয়ার মা। কেয়া টাকা নিয়ে হাসপাতালে পৌঁছনোর আগে তিনি চলে গিয়েছিলেন। তন্নিষ্ঠা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলল, হাসপাতালে গিয়ে শুনলে কথাটা? কেয়ার সাথে তাহলে তোমার দেখা হয়নি? সুপ্রিয় একটু অবাক হলো। কেয়া তাদের মেয়ের চেয়ে বয়সে কিছুটা বড় হলেও তাকে তো তন্নিষ্ঠার মেয়ের মতো বলা যেতেই পারে। অথচ অবাক কাণ্ড, মেয়েটি সদ্য মাতৃহারা হয়েছে শুনেও তন্নিষ্ঠার চোখে মুখে বেদনার লেশ মাত্র নেই, বরং বেদনার কালো ছায়া মনের মুখকে ব্যথাতুর করেছে। তন্নিষ্ঠা কি এতটা পাষাণ? আর কোনো কথা না বলে সুপ্রিয় সোফা থেকে উঠে বাথরুমে চলে গেল। সোমবার সকালে বেল বাজল, আবার ঠিক বেলা 10টায়। ঘর মুছছিল তন্নিষ্ঠা। কাজের লোকের কথা সিকিউরিটিকে বলেছে সুপ্রিয়, কিন্তু এখনও জোগাড় করা হয়নি। তন্নিষ্ঠা সুপ্রিয়কে বলেছে, কেয়াকে রাখা মনে হয় ঠিক হবে না জানো। কেয়া লেখাপড়া না করে কাজ করবে, এটা মন ঠিক মেনে নিতে পারে না। সুপ্রিয় বলল, তাছাড়া আমি কাল কেয়াকে যখন দেখতে গেলাম ওর বস্তিতে, ওর বাবা বলছিল এখানকার পাড় চুকিয়ে বুধবারের মধ্যে মেয়েকে নিয়ে সে গ্রামে ফিরে যাবে। তুমি ভেবো না, সিকিউরিটি ছেলেটি বলেছে সোমবার বিকেলের মধ্যে একজন লোক পাঠিয়ে দেবে।
তন্নিষ্ঠা ঘর মোছা স্থগিত রেখে দরজা খুলল। মনে মনে বলল, যাক বাবা, এখনই মনে হয় কাজের লোক পাঠালো। তন্নিষ্ঠা দরজা খুলে কেয়াকে দেখল। বিরক্ত হয়ে বলল, তুই আবার কি জন্য এসেছিস? কেয়া ঘরের ভেতর দুপা ঢুকে বলল, সেদিন ওই কাকু অনেক টাকা দিয়েছিল কাকিমা, সবটা তো খরচ হয়নি, 10,000 টাকা এখনো আছে, ওটাই ফেরত দিতে এলাম, ধরো। কাপা কাপা হাতে টাকাটা নিল তন্নিষ্ঠা। কেয়া একটু ইতস্তত করে বলল, ওই কাকুটাকে আর ঢুকতে দিও না কাকিমা, বাবু যদি জানতে পারে তাহলে তোমার ঘরটা ভেঙে যাবে গো। সেই ভয়ে সেদিন বাবুর হাতে টাকাগুলো ফেরত দিতে পারিনি। যদি বাবু সব কিছু ধরে ফেলে? তুমি তো সকালেই বাবুকে বলছিলে, আমি শুনছিলাম, ব্যাংক থেকে টাকা তুলে আনতে বলছিলে, ঘরে তেমন টাকা নেই, তাই ভাবলাম বাবু অফিস থেকে বেরিয়ে গেলে সোমবার তোমাকে টাকাটা ফেরত দিতে এখানেই আসবো। খুব লুকিয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম টাকাটা। তন্নিষ্ঠা অস্ফুটে বলল, কেন? কেয়া পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়তে খুঁড়তে বলল, কেন আবার? বাবার চোখে পড়লে আর রক্ষে আছে, সব নিয়ে পালাবে। আবার বাবুর হাতে টাকাটা দিলে যদি আমাকে সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে, তারপর আমি সব বলে দিলে বাবু যদি তোমাকে সন্দেহ করে, এখান থেকে তাড়িয়ে দেয়, তাহলে তুমি হয়তো একটা চাকরি বাকরি করে চালিয়ে নিতে পারবে, কিন্তু বনু তো মা আর বাবাকে একসাথে পাবে না। তুমি আমার ওপর রাগ করো না কাকিমা, ওই লোকটাকে তুমি আর কখনো ঢুকতে দিও না গো। আমার গা ছুঁয়ে তুমি কথা দাও কাকিমা। কেয়া তন্নিষ্ঠার হাত ধরে বলল, আমি জানি কাকিমা, আমি তোমাকে ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম। কেঁদে ফেলেছে তন্নিষ্ঠা। তন্নিষ্ঠার মনের ভেতর তোলপাড় করছে আজ। বলল, কোথাও যাবি না তুই, এখানেই থাকবি, আমি তোকে স্কুলে ভর্তি করে দেব। কেয়া বলল, কিন্তু বাবু কি রাজি হবে? তাছাড়া আমার বাবা তো গ্রামে নিয়ে আমার বিয়ে ঠিক করবে বলছিল। তন্নিষ্ঠা কেয়ার কানে হাত রেখে বলল, খুব বিয়ে করার স্বাদ হয়েছে না? মুন আমাকে সেই কবে থেকে বলছে, জানিস মা, তুমি দিদিকে স্কুলে ভর্তি করে দাও। কেয়া বলল, তাহলে ঘরের কাজ কে করবে? আবার আরেকজন লোক রাখবে? এত খরচ বাবু সামলে উঠতে পারবে? তন্নিষ্ঠা বলল, বাবা, তুই তো অনেকটা বড় হয়ে গেছিস রে, সংসারে ভাঙন প্রতিরোধ থেকে শুরু করে খরচ নিয়েও তোর মাথা ব্যথা। এত চিন্তা করিস না, মুন আর মুনের বাবা দুজনেই ঢ্যাঁড়স, কিন্তু আমার বড় মেয়ে কেয়া আর আমরা দুজন মিলে ঠিক সব কাজ সামলে উঠতে পারবো, আর কোনো কর্মসহায়িকা রাখার প্রয়োজন হবে না। বলেই হাত ধরে কেয়াকে টেনে সোফায় বসিয়ে দিয়ে বলল, দাঁড়া, এখনই আমি মুনের বাবাকে ফোন করে সব বলছি। কেয়া দ্বিধাগ্রস্ত স্বরে বলল, আর ওই টাকাটা ওনাকে ফেরত দেবে না? তন্নিষ্ঠা বলল, দরকার নেই, ফেরত দিতে গেলে আবার তো তার সাথে যোগাযোগ করতে হবে, আমি তাকে ব্লক করে দিয়েছি, ফোন, ফেসবুক, মেসেঞ্জার, এমনকি আমার মন থেকেও। তোর মায়ের শ্রাদ্ধ শান্তিতে খরচ করার জন্য ওই টাকাটা বরং তোর বাবাকে গিয়ে দিয়ে আসিস, বলবি কাকিমা দিয়েছে, আর আমাকে মুনের বাবা কিছু জিজ্ঞাসা করলে বলবো আমি জমিয়ে রেখেছিলাম, কখন কি সিচুয়েশন হয় বলা তো যায় না। সুপ্রিয়কে ফোন করলো তন্নিষ্ঠা। সব শুনে সুপ্রিয় বলল, মুন আর মুনের মায়ের যখন কেয়ার লেখাপড়া শেখা নিয়ে এত মাথা ব্যথা, তখন আমি বাধা দিই কি করে? আর আজই অফিস থেকে ফেরার পথে আমি কেয়ার বাবার সাথে এ ব্যাপারে কথা বলে নেব, সে মনে হয় এ নিয়ে কোনো আপত্তি করবে না। মেয়েকে ঘাড় থেকে নামাতে পারলেই তো সে বাঁচে। 2:30টার সময় মায়ের সাথে বাড়ি ফিরে মুন তো কেয়াদিকে দেখে একেবারে অবাক। মায়ের গলা জড়িয়ে ধরে বলল, কেয়া দিদি এসেছে, আমাকে বলনি তো মা? তন্নিষ্ঠা মুচকি হেসে বলল, বলিনি, কারণ ভাবছি তুই যদি আবার হিংসে টিংসে করিস, বলা তো আর যায় না। কেয়াকে আমি স্কুলে ভর্তি করে দেব, ও তো আজ থেকে এখানেই থাকবে, মাকেও কিন্তু আজ থেকে শেয়ার করতে হবে কেয়া দিদির সাথে। মুন কোমরে হাত রেখে বলল, ও আচ্ছা, তাহলে রাখি পূর্ণিমার দিনই ডিসিশন নেব? তন্নিষ্ঠা একদিকের ভ্রু তুলে বলল, তুই সিদ্ধান্ত নেবার কে রে? এক হাত দিয়ে কেয়াকে জড়িয়ে ধরে মুন বলল, আমি ছাড়া রাখি পূর্ণিমার দিন কেয়া দিদির হাতে রাখি বাঁধবে কে? পরস্পরের হাতে রাখি বেঁধে দিয়েই তো আমাদের গাইতে হবে, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।